আজকের এই লাইভ ভিডিওর বিষয়বস্তু হচ্ছে 30 days অফ মেশিন লার্নিং কেগেলের যে প্রোগ্রাম সেটার ডে 12 অর্থাৎ 12তম দিনের কাজকর্ম। ইতিমধ্যে আমি পেয়ে গেছি যে ওরা 12তম দিনে আমাকে ইমেইলে জানিয়েছে 3টা জিনিস পড়তে হবে এবং 3টা অ্যাসাইনমেন্ট বা এক্সারসাইজ করতে হবে। তো ইতিমধ্যে একজন আমাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলের মেশিন লার্নিং, ওদের যেটা কোর্স ইন্টারমিডিয়েট মেশিন লার্নিং সেটা। তো গতকাল পর্যন্ত আমরা যেটা করেছি যে ওদের পাইথন যেটা শেষ করেছি এবং ওদের বিগিনার মেশিন লার্নিং যেটা সেটা শেষ করেছি। এবং যারা বিগিনার মেশিন লার্নিং শেষ করছে তারা এরকম একটা সার্টিফিকেট আমি একটা পেয়েছি, কংগ্রেচুলেশনস। তো আমি যদি জানতাম এরকম একটা সুন্দর সার্টিফিকেট দিবে তাহলে আমি এখানে পুরা নামটা আগেই এন্ট্রি করতাম। তো যাই হোক, সেটা আগস্ট 13 তারিখ, আজকে কয় তারিখ, আজকে 14 তারিখ, অর্থাৎ গতকাল এটা আমি পেয়েছি। তো তোমরা যেটা সাথে সাথে করছো আশা করি তোমরা এটা পেয়েছো। আর যদি তোমরা কেউ না পেয়ে থাকো তাহলে এই যে ইন্ট্রো টু মেশিন লার্নিং এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গেলে যে মেশিন লার্নিং এর যে ইন্ট্রোডাক্টরি কোর্স, এই কোর্সটা তোমরা করতে পারবা ফ্রিতে, আমার ধারণা করতে পারা উচিত। তো আশা করছি আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে, যারা অল্প কয়েকজনই আছে লাইভে। এবং এই লাইভ চলাকালীন সময়ে কোনো বিষয় যদি পরিষ্কার না হয় তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, অথবা ইন জেনারেল পাইথন কিংবা মেশিন লার্নিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। হয়তো বেশিরভাগেরই উত্তর আমার জানা থাকবে না, তো যেগুলোর উত্তর আমার জানা থাকবে সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি শুরু করে দিই। আজকে যেহেতু বেশি কাজ, প্রস্তুতি হিসেবে আমি ইতিমধ্যে যেটা সিঙ্গারা খেয়ে ফেলেছি যাতে খিদা না লাগে। খিদা লাগলে আমি আবার কাজকর্ম করতে পারি না। তো ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মেশিন লার্নিং মাইক্রো কোর্স। এটা কিন্তু একটা ফুল কোর্স ওরা বলতেছে না, ওরা রেগুলার বলতেছে মাইক্রো কোর্স। এর আগে যেটা কি, এটা এই ইন্ট্রো টু মেশিন লার্নিং, এটাও ছিল একটা মাইক্রো কোর্স। এটার মধ্যে বিষয়গুলো ছিল যে হাউ মডেলস ওয়ার্ক, বেসিক ডেটা এক্সপ্লোরেশন, ফার্স্ট মেশিন লার্নিং মডেল, মডেল ভ্যালিডেশন, আন্ডারফিটিং এন্ড ওভারফিটিং, র্যান্ডম ফরেস্ট, মেশিন লার্নিং কম্পিটিশন। তো এটা একটা মাইক্রো কোর্স, আর আমরা আজকে আরেকটা মাইক্রো কোর্স শুরু করতেছি। তো এখানে আমাদেরকে একটু জানাইছে এখানে আমরা আসলে কি কি শিখবো। In this micro course, you will accelerate your machine learning expertise by learning how to tackle data types often found in real world data sets. কারণ আগের আলোচনায় আমরা দেখেছি প্রায় আমাদের যে মিসিং ভ্যালু থাকে, তারপর যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে। তো মিসিং ভ্যালুরে কিভাবে কি করতে হয়, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে কিভাবে সাইজ করতে হয়, তো সেই বিষয়ে একটু আলোচনা করবে। ডিজাইন পাইপলাইন্স টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইউর মেশিন লার্নিং কোড। তো এটা কি জিনিস এটা আমি বুঝতেছি না, তো নিশ্চয়ই ওরা যখন এই আলোচনায় যাবে তখন আমি বুঝতে পারবো এবং বর্ণনা করব। ইউজ অ্যাডভান্স টেকনিক্স ফর মডেল ভ্যালিডেশন, ক্রস ভ্যালিডেশন। হ্যাঁ, এটা আমি গত বছর একটা প্রজেক্টে করছিলাম, ক্রস ভ্যালিডেশন। আর আরেকটা হচ্ছে কি, বিল্ড স্টেট অফ দ্য আর্ট মডেলস দ্যাট আর ওয়াইডলি ইউজ টু উইন কেগেল কম্পিটিশনস, এক্সজি বুস্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এক্সজি বুস্ট, যে গত বছর যে প্রজেক্টের কথা বললাম ওই প্রজেক্টে আমি এক্সজি বুস্ট ব্যবহার করেছিলাম, তো বেশ ভালোই রেজাল্ট দিছে। তো এই এক্সজি বুস্ট কিন্তু খুব বেশি পুরনো না, এটা এটা দিয়ে 2016-17 এই সময় অনেকেই পেয়ে গেলে অনেক কন্টেস্ট উইন করেছে। অ্যাভয়েড কমন অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটা সায়েন্স মিস্টেকস, লিকেজ। তো লিকেজ কি এটা আমি জানি না, তো যখন ওরা বর্ণনা করবে তখন আশা করি আমি জানতে পারবো। তো ভালো, তাদের ইন্টারমিডিয়েট লেভেলের যে মেশিন লার্নিং কোর্স, মাইক্রো কোর্স, সেটার কন্টেন্ট গুলো ভালোই মনে হচ্ছে। তোমরা যারা মেশিন লার্নিং এর একেবারে বিগিনার পর্যায়ে আসো আমার মতো, বা নতুন শিখছো, তারা এখান থেকে আশা করি বেশ উপকৃত হবে। তো এই বিষয়ে এতক্ষণ যেগুলি বললাম, এগুলি থেকে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কারোর কোনো প্রশ্ন নাই দেখতে পাচ্ছি, তো ঠিক আছে, এই পৃষ্ঠার দরকার নাই। So along the way, you will cement your knowledge by completing a hands-on exercise with real-world data for each new topic. তো এই যে এখানে ওরা যখন এগুলো করবে তখন রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে আমরা এখানে হ্যান্ডস-অন কাজ করব। The hands-on exercise use data from the housing prices competition for Kaggle Learn users, where you will use 79 different explanatory variables such as the type of roof,
number of bedroom, number of bathrooms, etc. to predict home prices. You will measure your progress by submitting predictions to the competition and watching your position rise on the leaderboard. তো আমরা আগের দিনই দেখেছিলাম, তাই না, যে আমরা র্যান্ডম ফরেস্ট ব্যবহার করে একটা প্রজেক্ট কম্পিটিশনে সাবমিট করেছি, যেটা হাউস প্রাইস প্রেডিক্ট করে, এবং এটা আমরা দুইবার করেছি। প্রথমে ওরা টিউটোরিয়ালে যে জিনিসগুলো দেখায় দিছে সেগুলা ফলো করে করছি, তারপর আমরা আবার আরো কিছু এক্সট্রা ভেরিয়েবল বা ফিচার ব্যবহার করে সেটা সাবমিট করেছি, এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই যে নতুন মডেল সেটার ফলাফল আগেরটার চেয়ে একটু ভালো। তো এখানে ওরা যে টেকনিক গুলো শিখাবে, এই টেকনিক গুলা ব্যবহার করেও আমরা এই আরো উন্নত করার চেষ্টা করবো এবং লিডার বোর্ডে আমাদের স্থান আরো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করবা ইমেল কমেন্টের মাধ্যমে, যদি আমি কোনো ভুল করে থাকি বা তোমাদের জন্য কোনো ভালো আইডিয়া থাকে। তো ইউল মেজার ইউর প্রোগ্রেস, আচ্ছা এটা তো বললো, তো খুবই ভালো কথা। প্রি রিকুইজিট হচ্ছে কি, ইউ রেডি ফর দ্য মাইক্রো কোর্স if you have built a machine learning model before and you are familiar with topics such as model validation, underfitting and overfitting and random forest। তো এগুলো আমরা জানি, সুতরাং আমরা এটার জন্য প্রস্তুত। তাহলে আমরা প্রথমে এক্সারসাইজে চলে যাই। তো এক্সারসাইজ হচ্ছে এখানে, তো সেট আপ আমরা আগে রান করে দিই, প্রথমবার রান করতে টাইম লাগে। As a warm up, you will review some machine learning fundamentals and submit your initial results to a Kaggle competition। ঠিক আছে, মানে আগের জিনিসপত্র ওরা এইটাতে করাবে। তো আমি কমেন্টে দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হযরত আলী এবং তৌহিদুল ইসলাম। তো আমার সেট আপ কমপ্লিট। You will work with data from housing price competition for Kaggle learn users to predict home prices in Iowa using 79 exploratory variable describing almost every aspect of the homes. Run the next code cell without changes to the load and training and variable. Run the next code cell without changes to load the training and validation features in xtrain and xvalid along with the prediction targets. The test features are loaded in xtest if you need to review। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু কোডটা এক নজর দেখে নিই। আমরা প্যান্ডাস ইম্পোর্ট করতেছি পিডি নামে এবং ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা ইম্পোর্ট করতেছি sklearn.model সিলেকশন থেকে, কারণ এটা দিয়ে আমরা ট্রেনিং ডেটা এবং ভ্যালিডেশন ডেটা আলাদা করতে চাই। এক্স ফুল হচ্ছে কি আমার ট্রেনিং ডেটা, এই যে train.csv থেকে আমি করতেছি, রিড করতেছি। আর এক্স টেস্ট ফুল এটা হচ্ছে টেস্টিং ডেটা। এখন আমার টার্গেট ভেরিয়েবল কি, প্রাইস। আমি তো প্রাইসটা প্রেডিক্ট করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল। তাহলে এটা হচ্ছে সেল প্রাইস নাম, xfull.sell প্রাইস। আমি টার্গেট ভেরিয়েবল y নিলাম, আর আমি যে ফিচার গুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে কি, সেগুলো একটা লিস্টের মধ্যে রাখলাম। এখানে 7টা ফিচার আছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, লট এরিয়া, ইয়ার বিল্ড, এগুলো হলো আমার ফিচার। তাহলে আমি এক্স এর মধ্যে কি রাখবো, যে এক্স ফুল থেকে শুধু সবগুলো না নিয়ে এই ফিচার্স এখানে যেগুলো আছে সেগুলো এখানে নিয়ে ডট কপি করে দিলাম। তো এটা আমার এক্সে চলে আসলো। আর এক্স টেস্টের মধ্যে কি আসলো, এক্স টেস্ট ফুল থেকে এই ফিচারগুলো নিয়ে কপি করে দিলাম। এখন আমি এক্স এবং ওয়াই কে আবার স্প্লিট করলাম কি, এক্স ট্রেন এক্স ভ্যালিড, ওয়াই ট্রেন ওয়াই ভ্যালিড। তো এটা আমি রান করে দিই। আর আমার কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে এক্স টেস্ট ফুল, এটাকে আমি করি নাই এখন, আর এটাকে কিন্তু স্প্লিট করি নাই, এটা আলাদা রেখে দিছি। তো এটা দিয়ে নিশ্চয়ই পরে একুরেসি টেস্ট করা হবে। এক্স ট্রেন ডট হেড এটা কি জিনিস, এটা একটু দেখি। তাহলে এক্স ট্রেন তো এইটা, তাই না, ট্রেনিং ডেটা এক্স এবং ওয়াই কে আমরা যে স্প্লিট করে পাইছি। তো এরকম আছে আর কি, এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম বলে এটারে। তো হেড দিলে ভিতরে যদি আমি কোনো আর্গুমেন্ট না পাঠাই আমাকে 5টা রেজাল্ট দিবে। তো প্রথম 5টা রেজাল্ট দিল, আর আর্গুমেন্টে বলে দিলে সে যতটা বলবো ততটা রেজাল্ট দিবে। তো আমার ডাটা এরকম আর কি, জাস্ট এটা দেখার জন্য। এখন the next code cell defines 5 different random forest models, run this code cell without changes। আগের দিন যে আমরা র্যান্ডম ফরেস্ট শিখছিলাম, তো ওইটার 5টা মডেল এখানে তৈরি করা হয়েছে, মডেল 1 2 3 4 5। তো 5টার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে n estimators, নাম্বার অফ n estimators হচ্ছে 50 100, আবার 100 কিন্তু এখানে আবার ক্রাইটেরিয়া দিছে MAE মিন অ্যাবসলিউট এরর। তো আমরা আগে দেখছিলাম যে বিভিন্ন এই ইউজ করে আমি কি পাই। এখন এই আবার এখানে 200 করছে, আবার
আচ্ছা, পার্থক্য আছে কিন্তু। আবার ধরো শুধু এস্টিমেটরই চেঞ্জ হয় নাই, এখানে যেমন নাম্বার অফ এস্টিমেটর 200, কিন্তু মিন স্যাম্পল স্প্লিট হচ্ছে 20, তারপর এটা হচ্ছে 100, আবার ম্যাক্স ডেপথ হচ্ছে 7, মানে এটা যে ফরেস্টের যে ট্রি গুলা হবে কোনোটাই 7 ডেপথের বেশি যাবে না। তো এরকম এই বিভিন্ন রকম আর্গুমেন্ট পাঠায় বিভিন্ন ইয়ে করা যায়। তো এগুলা সম্পর্কে আমি যদি বিস্তারিত জানতে চাই, আমি র্যান্ডম ফরেস্ট রিগ্রেসরের ডকুমেন্টেশনে চলে যাব, এবং তখন আমি জানতে পারবো যে আসলে ম্যাক্স ডেপথ মানে কি, মিন স্যাম্পল স্পিড মানে কি, এন এস্টিমেটর মানে কি, ক্রাইটেরিয়া মানে কি, র্যান্ডম স্টেট মানে কি, এগুলো ছাড়া আরো থাকার কথা ইয়ে। তারপর আমি একটা মডেলস একটা লিস্ট তৈরি করছি। এই লিস্টের মধ্যে কি আছে, 1 2 3 4 5টা মডেল এখানে রাখা আছে, এবং 5টা মডেল আমরা যে তৈরি করছি, 5টা মডেল একই অ্যালগোরিদম ব্যবহার করা, র্যান্ডম ফরেস্ট, এবং এটা রিগ্রেসর মডেল, কিন্তু এই আর্গুমেন্ট গুলো একটু ডিফারেন্ট। মানে এখানে এই ফাংশনের প্যারামিটার হিসেবে এগুলো যেটা নিচ্ছে এই এটা তৈরি করার সময়, সেগুলো কিন্তু প্রত্যেকটা একটু ডিফারেন্ট। যেমন প্রথম দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এস্টিমেটর 50 আর 100। আবার দ্বিতীয় এবং তৃতীয়টার পার্থক্য হচ্ছে যে এইটার ক্রাইটেরিয়া একটা বলে দিছে, মিন অ্যাবসলিউট এরর। আবার এই দুইটার পার্থক্য হচ্ছে কি, এটা 200 100, আবার এটা মিন স্যাম্পল স্পিড বলে দিছে 20, মিনিমাম স্যাম্পল স্পিড হচ্ছে 20টা, আর ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে 7, এটা আবার বলে দিছে এখানে। তো প্রত্যেকটা মডেলই স্লাইটলি ডিফারেন্ট, কিন্তু একই অ্যালগোরিদম ফলো করে। আর যেটা বললাম যে একেবারে ডিটেল ডকুমেন্টেশন পড়তে চাইলে এটা ডকুমেন্টেশনে চলে গেলে আমরা ডিটেল জানতে পারবো, আর যদি সময় থাকে আমি দেখাবো পরে। টু সিলেক্ট দ্য বেস্ট মডেল আউট অফ দ্য 5, এখন কোন মডেলটা বেস্ট, উই ডিফাইন এ ফাংশন স্কোর মডেল বিলো। This function returns the mean absolute error from the validation set. Recall that the best model will obtain the lowest MAE, মানে যেটার মিন অ্যাবসলিউট এরর সবচেয়ে কম সেই মডেলটাই সবচেয়ে ভালো। তাহলে এটা আমরা কোডটা চালাই এবং তারপর আমি বলি কোডে কি বলছে। তো এটা ইম্পোর্ট করলো। এখন স্কোর মডেল, তো সে কি করতেছে, একটা লুপ চালাচ্ছে, এবং লুপে কি করতেছে, এই প্রত্যেকটা মডেল এখানে পাঠাচ্ছে স্কোর মডেলের ভিতরে, আইতম মডেলটা এখানে পাঠাচ্ছে ইন্ডেক্স ব্যবহার করে। এই এটা হচ্ছে এই মডেলসটা কি, লিস্ট অফ মডেল, এই যে এখানে আমি যে তৈরি করেছিলাম। তো এটা যে পাঠাচ্ছে, পাঠালে সে কি করতেছে, এটা মিন অ্যাবসলিউট, তখন এই স্কোর মডেলটা কি করতেছে, এই মডেল নিচ্ছে এবং সে এই প্যারামিটার গুলা হচ্ছে কিছু ডিফল্ট দেয়া আছে, যে এক্সটি তে কিছু না পাঠালে এটা হবে এক্সট্রেন, এক্সভি তে কিছু না পাঠালে এটা হবে এক্স ভ্যালিড। এগুলো হচ্ছে আমরা আগে যে তৈরি করেছি, এই যে এক্সট্রেন, এক্স ভ্যালিড, ওয়াই ট্রেন, ওয়াই ভ্যালিড, এই জিনিসগুলা তো এখানে পাঠানো হচ্ছে। এখানে আর এখানে যদি অ্যাসাইন করা আছে, তার মানে আমি যদি ফাংশন কল করার সময় এগুলা দিয়ে কল নাও করি, ডিফল্ট হিসেবে এগুলো চলে আসবে। এখন আমি মডেল ডট ফিট, যে মডেলটা পাচ্ছি সেই মডেলটাকে ফিট করলাম কি দিয়ে, এক্সটি এবং ওয়াইটি দিয়ে, এবং প্রেডিকশন গুলো বের করলাম আমি মডেল ডট প্রেডিক্ট, এবং তারপর আমি যে এররটা বের করলাম হচ্ছে ওয়াইভি, এটা হচ্ছে আমার যেটা আসল ওয়াইভি এর জন্য, আর প্রেডিকশন মানে আসল যেই ডেটা আর প্রেডিকশন যেই ডেটা, এই দুটার মধ্যে পার্থক্যটা মানে এররের পার্থক্যটা আমি এখানে নিয়ে আসলাম, রিটার্ন করে দিচ্ছি। তো রিটার্নটা আসতেছে এখানে, তাহলে আমি প্রত্যেকটা মডেল দেখতে পাচ্ছি যে কোনটার এরর কত। তো এক নাম্বার মডেলটার এরর হচ্ছে $24,015। তো এটা ডলারে বলতেছি কারণ হাউস প্রাইস গুলো হচ্ছে ডলারে। তো সবগুলো দেখতে পাচ্ছি যে 23,524, এটাই সবচেয়ে ভালো মডেল 3ME, তাই না? তো মডেল 3টা কিরকম ছিল, এন এস্টিমেটর 100 ছিল, ক্রাইটেরিয়া ছিল ME, তো এইটাই ভালো। So use the above results to fill in the line below which model is the best model. Your answer should be model 1, model underscore 2, model underscore 3. তাহলে আমার বেস্ট মডেল হচ্ছে, যেহেতু এটা সবচেয়ে কম এরর, মডেল আন্ডারস্কোর 3, এটা হচ্ছে কারেক্ট। এখন গ্রেট, আচ্ছা এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা দেখি। না, এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে সমস্যা নেই। এবার গ্রেট, ইউ নো হাউ টু ইভালুয়েট হোয়াট মেক্স অ্যান অ্যাকুরেট মডেল। মানে তাহলে আমরা জানি মোটামুটি যে কি
কোনটা একটা একুরেট মডেল, এই জ্ঞানটা গুরুত্বপূর্ণ। তো নাও ইটস টাইম টু গো থ্রু দ্য মডেলিং প্রসেস এন্ড মেক প্রেডিকশনস। এখন আমার এই মডেলিং প্রসেসের এবং মধ্যে যাইতে হবে এবং প্রেডিকশন করতে হবে। ইন দ্য লাইন বিলো ক্রিয়েট আ র্যান্ডম ফরেস্ট মডেল উইথ দ্য ভেরিয়েবল নেম মাই মডেল। তাহলে মাই মডেলে আমার র্যান্ডম ফরেস্ট মডেলটা তৈরি করতে হবে। তো আমি মডেল আন্ডারস্কোর 3 দিয়ে দিই। মডেল আন্ডারস্কোর 3 তো তৈরি করা আছে, কারেক্ট হয়ে গেল। দেখি তো সলিউশনটা কি ওরা কি এটাই করছে না ওরা আবার নতুন করে ডিফাইন করছে। বেস্ট মডেল ভেরিয়েবলটা আবার কই পাইল ওরা? এই যে এখানে বেস্ট মডেল সমান মডেল 3। তাহলে আসলে আমি কোন মডেলটা নিব, যেটা বেস্ট মডেল সেটাই নিব, সেটা মডেল 3, একই কথা, কিন্তু বেস্ট মডেল লেখাটা আরো বেশি যুক্তিযুক্ত। আমার আর মনে রাখা লাগবে না এটা ঠিক কয় নাম্বার মডেল, আমি জানি বেস্ট মডেলটা বেস্ট মডেলের মধ্যেই আছে। এইবার আসো রান দ্য নেক্সট কোড সেল উইদাউট চেঞ্জেস, মানে এটাও আমরা কোডটা রান করবার পূর্ব এখানে আমি কিছু চেঞ্জ করা দরকার নাই। দ্য কোড ফিটস দ্য মডেল টু দ্য ট্রেনিং এন্ড ভ্যালিডেশন ডেটা এন্ড দেন জেনারেটস টেস্ট প্রেডিকশনস that are saved to a CSV file. These test predictions can be submitted directly to the computation. তাহলে my model.fit prediction এটা তো আমি ট্রেন করলাম পুরো ফুল xy ডেটা দিয়ে, তারপর প্রেডিকশন টেস্ট হচ্ছে কি my model.predict x test এটা দিয়ে, তারপর এই আউটপুট হচ্ছে কি এটা ডেটা ফ্রেম আমি তৈরি করতেছি pd.dataframe দিয়ে, এবং এটার মধ্যে আমি কি করতেছি, এটা একটা ডিকশনারি, আইডি হচ্ছে x test ইন্ডেক্স, আবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, আবার কি হচ্ছে সেল প্রাইস, ভ্যালু হচ্ছে প্রেডিকশন টেস্ট। তো এই ভ্যালুগুলা এগুলো দিয়ে একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে সেই ডেটা ফ্রেমটা হচ্ছে আউটপুট। তো আউটপুটটাকে যদি আমি 2CSV আমি কল করি এবং এখানে যে ফাইলের নাম দেবো সেই ফাইলে আউটপুটটা সেভ হবে, এবং শুরুতে যে ডেটা ফ্রেমে ইন্ডেক্স থাকে সেই ইন্ডেক্স গুলো সেভ হবে না, এই জন্য আমরা ইন্ডেক্স সমান ফলস লিখছি। তো আমি এখন রান করতেছি, মডেলটা প্রেডিক্ট করতেছে, একটু সময় লাগতে পারে। হ্যাঁ, কাজ শেষ। এখন আসো সাবমিট ইউর রেজাল্ট। Once you have successfully completed step 2, you are ready to submit your results to the leaderboard. First you'll need to join the competition if you haven't already. তোমার যদি জয়েন করা না থাকে তাহলে তুমি জয়েন করতে পারো। সো ওপেন এ নিউ উইন্ডো বাই ক্লিকিং অন দিস লিংক এন্ড ক্লিক অন দ্য জয়েন কম্পিটিশন বাটন। আমার তো মনে হয় আমি জয়েন করে ফেলছি, আমার সেটা ইয়ে করা লাগবে না। তারপর আমি চলে যাব আমি সাবমিট প্রেডিকশনে। এখান থেকে আমি ফাইল সিলেক্ট করে সাবমিট করতে পারি, আর দেখি এখানে কিছু বলা আছে কিনা। আচ্ছা, এখান থেকেই করা যায় সেভ ভার্সন। প্রথমে সেভ ভার্সনে ক্লিক করতে হবে, ভার্সন 1 সেভ। Then click on the blue save button. This generates a window in the bottom left corner of the book. After it's finished, click on the number to the right of the save version button. তাহলে আমি যদি এখানে করি যে এটা বোধহয় এখনো চলতেছে, কাজ শেষ হয় নাই, একটু ওয়েট করি। নট নাও। তারপর একটু উইন্ডোজ, মানে গতকাল আমি যেভাবে সাবমিট করেছিলাম সেভাবেই করব। তোমাদের প্রশ্ন আছে কিনা চেক করি। না, কোনো প্রশ্ন নাই। তো এখন দেখি এখানে কি অবস্থা। তারপর এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ওপেন ইন ভিউয়ার, তারপর এটা আমি দেখবো যে কি হয়েছে। তারপর আমি এখান থেকে আউটপুটে চলে যাব। এই যে আমি যে submission.csv ফাইল আমার আছে এটারে আমি সাবমিট করে দিব। সাবমিট করলাম, ইএমআই সাবমিশন। আমি সাবমিশন গুলা দেখব যে এখন একটা সাবমিশন করা হয়েছে। তো আগের দিন আমরা কি করছিলাম, দুইটা সাবমিশন করছিলাম গতকাল, তাই না? প্রথমটার এরর ছিল 21,217,
তারপরেটা একটু ভালো ছিল 20,999, 996। আর আজকে যেটা করলাম এটা হচ্ছে 20,998। তার মানে গতকালেরটা এবং আজকেরটা প্রায় একই রকম, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স ছিল কি, গতকালকে আমি যে ফিচার গুলো ব্যবহার করছিলাম, মানে এই সেকেন্ড সাবমিশনটাতে আমি আরো বেশি ফিচার ব্যবহার করেছিলাম এবং এখানে কিন্তু কম ফিচার ব্যবহার করা হয়েছে। এখানে বরং মডেলটাকে একটু টিউন করার উপর জোর দেওয়া হয়েছে। তো আমরা পরের এক্সারসাইজে যখন যাব তখন আমরা পরের টপিকে গেলে আরো বিষয়টা জানতে পারবো। তো এখন আমরা মিসিং ভ্যালু ইয়েতে চলে যাই। তো আমার এখানের কাজটা শেষ, সাবমিট করার কাজটা। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে মিসিং ভ্যালু। তো এখানে দেখি এখানে কি আমার কোনো কোড করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কপি এন্ড এডিটে চলে যাচ্ছি। তোমাদের মধ্যে যারা এই প্রোগ্রামটা করতেছো 30 ডেজ অফ মেশিন লার্নিং, তারা হয়তো অলরেডি এই প্রথমটার সার্টিফিকেট পেয়ে গেছো। তো আসো আমরা মিসিং ভ্যালু জিনিসটা কি, যে অনেক সময়, কারণ আমরা যে ডেটা সোর্স থেকে ডেটা নিই সেখানে সব ডেটা ঠিকঠাক মতো থাকে না, কিছু কিছু ডেটা না থাকতে পারে। তো সেগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হবে। In this tutorial, you will learn 3 approaches to dealing with missing values. Then you will compare the effectiveness of these approaches on a real-world dataset. Introduction, মানে তিনটা অ্যাপ্রোচ ওরা বলবে আমাদেরকে। There are many ways data can end up with missing values. For example, a 2-bedroom house won't include the value for the size of a 3rd bedroom. এটাও কিন্তু একটা মিসিং ভ্যালুর কারণ হইতে পারে, তাই না? যে আমাদের ডেটা সেট একটা কলাম আছে বা ফিচার বলতে পারো বা কলাম বলতে পারো যে 3rd বেডরুমের সাইজ কত। এখন যে বাড়িতে বেডরুম 2টা, তার ওইখানে তো কোনো ডেটা থাকবে না, তাই না? এবার ধরো একটা সার্ভেতে মানুষজন তার ইনকাম বলছে, কিন্তু সার্ভে করেসপন্ডেন্ট মে চুজ নট টু শেয়ার হিজ ইনকাম। মানে সে তো বলবে যে না, আমি আমার ইনকামটা বলবো না। তাহলে সেখানে কি থাকবে, এন এ নট অ্যাভেলেবল বা কিছু একটা লেখা থাকবে, তাই তো? বা খালিও থাকতে পারে। কিন্তু এটা আবার জিরো না। কিন্তু এখন আমি যদি ধরে নিই যে তাহলে যারা ইনকাম বলে নাই তাদের ইনকাম জিরো, তাহলে কিন্তু আমার ডেটার মধ্যে অনেক গন্ডগোল চলে আসবে। Most machine learning libraries, including scikit-learn, give an error if you try to build a model using data with missing values. So you'll need to choose one of the strategies below. তো আমার মিসিং ভ্যালু থাকে যদি ডেটা এবং সেটা দিয়ে আমি মডেল তৈরির চেষ্টা করি, তাহলে আমাকে লাইব্রেরিগুলো এরর দিবে, এবং সেই এররটা যাতে না দেয় তাহলে আমার এই তিনটা স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। খুবই প্রথম সহজ সরল পদ্ধতি হচ্ছে কি, ড্রপ কলামস উইথ মিসিং ভ্যালু। যেসব কলামে সব ভ্যালুগুলা নাই সেগুলা ড্রপ করে দিব। যেমন আমরা দেখি যে এখানে বেডের আছে 1 বেড, 2 বেড, 3 বেড, মানে এটা একটা বাড়ির ডেটা, 1 বেড 1 বাথ, 2 বেড 1 বাথ, 3 বেড 2 বাথ। এখানে দেখি নান, মানে এখানে একটা মিসিং ভ্যালু আছে। আর এখানে আবার কিন্তু এটার বেড কয়টা সেটা নাই মিসিং, কিন্তু বাথ আছে 2টা। আমরা যেটা করতে পারি, পুরো বেড কলামটাই বাদ দিয়ে দিতে পারি, শুধু বাথ কলামটা রাখবো যেটাতে মিসিং ভ্যালু আছে। যেটা কিন্তু আমি গতকাল করছিলাম কম্পিটিশন সাবমিট করার সময়। শুরুতে আমি কমন সেন্স ব্যবহার করে বেশ কিছু ফিচার নেই, এবং তারপর যখন দেখি মিসিং ভ্যালুর কারণে এরর দিচ্ছে তখন কিছুক্ষণ ট্রায়াল এন্ড এরর করে যেসব যেসব ফিচার মিসিং ভ্যালু থাকা সম্ভব সেগুলো বাদ দিয়ে দিছি। তো এখানেও তুমি যদি বাদ দিয়ে দাও তোমার শুধু থাকবে বাথ। তো শুধু বেডরুম তো একটা বাড়ির গুরুত্বপূর্ণ, কয়টা বেডরুম থাকে। সুতরাং এই পদ্ধতিটা কিন্তু খুব একটা ভালো পদ্ধতি না, কিন্তু কখনো কখনো এই পদ্ধতিটা ভালো যদি সেই ফিচার গুলো খুব গুরুত্বপূর্ণ ফিচার না হয়। আর বেশি গুরুত্বপূর্ণ ফিচার হলে এটা সমস্যা। তো তাহলে আমরা সেই কলামটা আসলে বাদ দিতে পারবো না। Unless most values in the dropped column are missing, the model loses access to a lot of potentially useful information with this approach. As an extreme example, consider a dataset with 10,000 rows where one important column is missing a single entry. This approach would drop the column entirely. তো এখানে যেটা বলছে, যেমন ধরো তোমার 10,000টা বাড়ির ডেটা আছে এবং এর মধ্যে মনে করো 9,999টা বাড়ির বেডরুমের তথ্য আছে, একটা বাড়ির বেডরুমের তথ্য নাই। তাহলে কিন্তু তোমার একটা রোতে সমস্যা। কিন্তু ওই সমস্যাটা দূর করার জন্য আমরা যেহেতু এখনো জানি না কিভাবে মিসিং ভ্যালু আমি হ্যান্ডেল করব, আমি কি করলাম, এই কলামটাই বাদ দিয়ে দিলাম। তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না, তাই না? যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার। তাহলে এটা খুবই সিম্পল, এটা একটা অপশন মানে জানার, তোমরা জেনে রাখলা যে চাইলে আমি কলামটা ড্রপ করে দিতে পারি, সহজ সরল অপশন।
কিন্তু এটা মোটেও ভালো একটা অপশন না আর কি। বেটার অপশন আছে কি, ইম্পিউটেশন। ইম্পিউটেশন মানে কি, ইম্পিউটেশন fills in the missing values with some number. For instance, we can fill the mean value along each column. যেমন বেডরুম, এখানে কি করবো, আমরা মিসিং ভ্যালুটাকে একটা নাম্বার দিয়ে রিপ্লেস করব। যেমন এখানে যেহেতু বেডরুম নাই, এখন শুধু এটার জন্য তো আমি পুরো বেডরুম কলামটাকে বাদ দিতে চাচ্ছি না, তো আমি যেটা নট অ্যাভেলেবল দেখবো এখানে নেন। তো এখানে আমি যেটা কি করব, আমি তো আগে ডেটা সেট থেকে দেখবো যে আমার অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু যেটা থাকে, যে বেডরুম যে এভারেজ আমার যে ডেটা সেট আছে এভারেজ বেডরুম হচ্ছে 2টা, তাই আমি এখানে 2.0 লিখে দিয়া রিপ্লেস করে দিলাম এটাকে। তো এটাই উই ক্যান ফিল ইন দ্য মিন ভ্যালু অ্যালং ইচ কলাম। তো প্রত্যেকটা কলামের যেটা মিন বা এভারেজ সেটা দিয়ে করতে পারি, অথবা অনেক সময় মিডিয়ান দিয়েও আমরা করতে পারি। দ্য ইম্পিউটেড ভ্যালু ওন্ট বি এক্স্যাক্টলি রাইট ইন মোস্ট কেসেস এটা এক্স্যাক্টলি রাইট না। আসলে এই বাড়ির বেডরুম যে 2টা এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তাই না? But it usually leads to more accurate models than you would get from dropping the column entirely. কিন্তু এই কলামটা পুরোপুরি ড্রপ করলে তুমি যে মডেলটা পেতা, আর এই কলামটা ড্রপ না করে তুমি মিসিং ভ্যালুটাকে কিছু একটা রিপ্লেস করলা মানে ইম্পিউটেশন করলা, তাতে তুমি যে মডেলটা পাবা, নতুন মডেলটা তোমার আরো বেশি অ্যাকুরেট হবে আর কি। an extension to imputation, ইম্পিউটেশনের আরেকটা এক্সটেনশন তুমি করতে পারো। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মানে এখান থেকে যেটা দেখতেছি যে ওরা যে এনে যে অ্যাভেলেবল ছিল না, ওইখানে এভারেজ ভ্যালুটা 2 দিয়ে দিল বা মিন ভ্যালুটা, ওরা আরেকটা কলাম দিছে যে বেড ওয়াজ মিসিং, ফলস 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 ট্রু। তো এই ক্ষেত্রে মেশিন লার্নিং মডেলটা জানবে যে তার বেডটা মিসিং ছিল, এটা একটু ডিফারেন্ট ভাবে ট্রিট করবে। এই ক্ষেত্রে আমার রেজাল্টটা বা মডেলের প্রেডিকশনটা আরেকটু একুরেট হওয়ার সম্ভাবনা আছে। তো এই অ্যাপ্রোচটা বেশ ইন্টারেস্টিং, এবং আমিও এই মুহূর্তেই জানলাম, এর আগে অ্যাপ্রোচটা আমি জানতাম না, তো বেশ ভালো জিনিস। আমি আগের দুইটা জানতাম, এখন এটা কি, imputation is the standard approach and usually works well. However, imputed values may be systematically above or below their actual values, which were not collected in the dataset, or rows with missing values may be unique in some other ways. In that case, your model would make better predictions by considering which values were originally missing. তাই না? তাহলে মডেলটা যদি জানে যে এই যে তিনটা বেডরুম আছে এখানে, একটা হচ্ছে একদম সঠিক ডেটা কারণ এখানে কোনো মিসিং নাই, ফলস, আর এর যে 2টা বেডরুম আছে এর মিসিং হচ্ছে ট্রু, তার মানে এই দুইটাকে মডেলের আলাদাভাবে পার্থক্য করতে পারার একটা জোরালো সম্ভাবনা আছে। এবং সেই ক্ষেত্রে মডেলটা আরেকটু, যদি অনেক ডেটা থাকে মডেলে, অনেক ডেটা দিয়ে ট্রেন করা হয়, মডেলটা ভালো রেজাল্ট দিবে। In this approach, we impute the missing values as before, and additionally, for each column with missing entries in the original dataset, we add a new column that shows the location of the imputed entries. তো যেসব জায়গায় ইম্পিউটেশন করা হয়েছে সেগুলো লোকেশন আমরা ট্রু করে দিছি। In some cases, this will meaningfully improve the results. In other cases, it doesn't help at all. এটা যে সব জায়গায় তোমার মডেলটাকে ইমপ্রুভ করে দিবে এমন কোনো কথা নাই, কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা করে কোনো লাভ নাও হতে পারে। তো সেটা এই জন্যই ডেটা সায়েন্টিস্টের কাজ, এগুলা ট্রাই করে দেখবে যে মডেলটা কি করতেছে। এখন একটা এক্সাম্পল দেখি আমরা। ইন দ্য এক্সাম্পল উই উইল ওয়ার্ক উইথ দ্য মেলবোর্ন হাউজিং ডেটা সেট নিয়ে কাজ করব। আর আগের দিন পর্যন্ত কিন্তু আমরা যেগুলো শিখতেছিলাম, লেসন নিচ্ছিলাম, সেখানে মেলবোর্নের হাউজিং ডেটা সেট নিয়ে কাজ করছিলাম, আর যখন আমরা এক্সারসাইজ সাবমিট করতেছিলাম তখন আইওআর যে ডেটা সেট সেটা নিয়ে কাজ করতেছিলাম। তো our model will use information such as the number of rooms and land size to predict home price. We won't focus on the data loading step. Instead, you can imagine you are at a point where you already have the training and validation data in extent valid, মানে ডেটা লোডিং হয়ে গেছে, ঠিক আছে, সেটা তুমি ধরে নাও। এখন এটা আমি এর জন্য রান করে দিলাম। এই যেটা তো কোড দেখলে বুঝবে, একটু আগে এই কোডটা আমরা দেখছি, তাই না? তো এখানে একটা মজার জিনিস দেখো যে ট্রেন টেস্ট স্প্লিটে আগে এটা করে নাই ওরা, ট্রেন সাইজ এবং টেস্ট সাইজ এটা 0.8 এবং 0.2, এর মানে হচ্ছে 80% ডেটা যাবে হচ্ছে ট্রেনিং সাইডে এবং 20% ডেটা যাবে হচ্ছে টেস্টিং এ, ঠিক আছে? তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, অনেকে 70-30 স্প্লিট করে, অনেকে 75-25, আর ওরা 80-20 স্প্লিট করছে। 80% ডেটা দিছে ট্রেন করার জন্য মডেলটাকে, 20% ডেটা রাখছে টেস্ট করার জন্য।
ডিফাইন ফাংশন টু মেজার কোয়ালিটি অফ ইচ অ্যাপ্রোচ। এখন আসো এটা কি? We define a function score dataset to compare different approaches to dealing with missing values. This function reports the mean absolute error from a random forest model. তখন ওই যে আমার যে স্কোর ডেটা সেট এটা আগে আমরা দেখছি, তো সেটা তো আমরা যেটা করবো যে বিভিন্ন ভাবে মিসিং ভ্যালু ট্রিট করব এবং ট্রিট করে এই যে স্কোরটা ক্যালকুলেট করে চেষ্টা করব যে কোন পদ্ধতিতে আমার এরর কেমন আসে। এখন হচ্ছে স্কোর ফ্রম অ্যাপ্রোচ 1 ড্রপ কলামস ইন মিসিং ভ্যালুস এন্ড কলামস উইথ মিসিং ভ্যালু। আমি কিভাবে জানবো কোন কোন কলামে মিসিং ভ্যালু আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখি এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না, তোমাদের কোনো প্রশ্ন নাই। তো আসো এখানে দেখো, এটা একটা পাইথনের লিস্ট। এখানে গেট নেম অফ কলামস উইথ মিসিং ভ্যালুস, যে কলামগুলোর ভ্যালু মিসিং সেগুলোর নাম থাকবে। তো কিভাবে? এটা একটা লিস্ট কম্প্রিহেনশন। এখান থেকে ফর কলাম ইন এক্সট্রেন ডট কলামস, যেসব কলামে ইফ এক্সট্রেন কলাম ডট ইজ নাল ডট এনি, অর্থাৎ এক্সট্রেনে যেসব কলাম আছে সেগুলোর মধ্যে প্রত্যেকটা কলাম আমি চেক করতেছি, চেক করে দেখতেছি এই কলামে যতগুলো ভ্যালু আছে এবং তার কোনোটা যদি ইজ নাল হয় তখন আমি সেই কলামটাকে এখানে নিয়ে আসতেছি। মানে একটা কলামে তো অনেকগুলো ভ্যালু থাকে, যেমন বেডরুম, নাম্বার অফ বেডরুম একটা কলাম, তখন প্রত্যেকটা বাড়ির জন্যই এই কলামে একটা একটা ভ্যালু আছে। তো ওই কলামের সবগুলো ভ্যালুর যে কোনো একটা ভ্যালু যদি নাল হয় তখন সেই কলামের নামটা এখানে চলে আসবে। তাহলে আমরা পাবো হচ্ছে কলামস উইথ মিসিং। তাহলে রিডিউসড এক্সট্রেন কি? যে এক্সট্রেনে যে জিনিসগুলো ছিল ওইখান থেকে এটা থেকে ডেটা ফ্রেম আমি ড্রপ করে দিতে পারি। ড্রপ করলে ওই কলামগুলো বাদ হয়ে যাবে। কি ড্রপ করব আমি? কলাম উইথ মিসিং, মানে এই কলামগুলো আমি ড্রপ করে দিব। আর এক্সিস হচ্ছে 1। তো এক্সিস 1 দিলে সাধারণত যেটা হয় ও প্রত্যেকটা রো ওয়াইজ চেক করে ওই ইয়াগুলো বাদ দিয়ে দেয়। এরকমই যতটুকু আমার মনে পড়ে আর কি, নাকি এটা এটা হতে পারে, অথবা আমি উল্টা বলতে পারি, এটা ডকুমেন্টেশনটা একটু দেখলে বোঝা যাবে। তো যাই হোক, সেটা আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। তারপরে যেহেতু ট্রেনের থেকে বাদ দিতে হবে, ভ্যালিডেশন ডেটা থেকেও বাদ দিতে হবে, ভ্যালিড থেকে ওইগুলা ড্রপ করছে না। এক্সিস 0 হলে হয়তো রো ওয়াইজ করে, এক্সিস 1 হচ্ছে কলাম ওয়াইজ। তারপর প্রিন্ট করবো কি আমি, যে এমএই ফ্রম অ্যাপ্রোচ 1, তাহলে এই ড্রপ করলে আমি কি এররটা পাচ্ছি। তাহলে আমি যদি ড্রপ করে ফেলি, ড্রপ কলামস উইথ মিসিং ভ্যালুস 1 2 3 4 5 6, মানে 183,550, বা বাংলায় বললে 1,83,550। এইটা হচ্ছে আমার এমএই, মিন অ্যাবসলিউট এরর, মানে বেশ ভালোই এররটা, বেশ বড়সড় এরর। তো এটা আমরা পাইলাম। এখন আমাদের তো কিছু করার নাই, যেহেতু আমাদের এই কলাম গুলাতে ডেটা নাই, আমরা কি করব? এজন্য এখন আমরা সেকেন্ড অ্যাপ্রোচ ফলো করে দেখব যে আমি যদি ইম্পিউটেশন করতাম ওই কলামগুলো একেবারে বাদ না দিয়ে মিসিং ভ্যালুর জায়গায়, তাহলে কি আমার এই এররটা একটু কমে কিনা। Next, we use simple imputer to replace missing values with mean value along each column. And alongside, although it's simple, filling in the mean value generally performs quite well. যদি এটা বেশ সিম্পল একটা আইডিয়া, তাই না? যে আমি জাস্ট, যেমন ধরো ইনকাম, একটু আগে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে মিসিং ভ্যালু কিভাবে থাকতে পারে, যে কিছু কিছু মানুষ হয়তো বলতে পারে আমি আমার ইনকামটা ডিসক্লোজ করতে চাই না এই সার্ভের জন্য, তাহলে এখানে আমি কি থাকবো যে সে বলে নাই, নট অ্যাভেলেবল বা এমটি কিছু একটা, মোট কথা এটা একটা মিসিং ভ্যালু। তখন আমি যেটা করতে পারি চাইলে, যে অন্য হয়তো আমার এখানে 1,000 মানুষের তথ্য আছে, 950 জন তাদের ইনকাম শেয়ার করছে, একজন শেয়ার করে, 50 জন শেয়ার করে, এই 50 জনের ইনকাম ফিল্ডটাতে ওই যে 950-এর যে এভারেজটা সেটা এখানে আমরা বসাই দিতে পারি আর কি। যদি এটা অনেক ক্ষেত্রে সত্যি হবে না, কিন্তু দেখা যাবে যে মডেলটা হয়তো ভালো কাজ করতে পারে। তো কাজ করবে কেমন, এটা আমরা তো এই মেলবোর্ন হাউস প্রাইস প্রেডিকশনের প্রবলেমের ক্ষেত্রে এখনই দেখবো। While statisticians have experimented with more complex ways to determine imputed value, so আমরা তো যেটা মিন বা এভারেজ দিয়ে রিপ্লেস করা, এটা খুবই সিম্পল একটা ওয়ে, কিন্তু পরিসংখ্যানবিদ যারা তারা আরো ইন্টারেস্টিং এবং কমপ্লেক্স পদ্ধতিতে এটা বের করতে পারে।
such as regression imputation, for instance. The complex strategies typically give no additional benefit once you plug the results into sophisticated machine learning models. তো ওদের মতে যে কমপ্লেক্স স্ট্র্যাটেজি গুলো টিপিক্যালি সাধারণত কোনো এডিশনাল বেনিফিট দেয় না। তো আসলে এখানে যে এই এই জিনিসটা ওর এটা ইমপ্লিমেন্ট করা আছে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মেশিন লার্নিং, বিশেষ করে আমরা যারা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং গুলো জাস্ট ইমপ্লিমেন্ট করে বিজনেস ইউজ করতে যাই, আমাদের স্ক্র্যাচ থেকে তেমন কিছু ইমপ্লিমেন্ট করতে হয় না, সবকিছু ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে বিভিন্ন জায়গায়। তো এখানে যেমন সাইকিট লার্ন শিখছি, সাইকিট লার্নে এছাড়াও মেশিন লার্নিং এর যেসব পপুলার ফ্রেমওয়ার্ক গুলো আছে। তাহলে ইম্পিউটেশন করার সিস্টেমটা কি, মাই ইম্পিউটার, এটা একটা অবজেক্ট তৈরি করলাম কি, এটা একটা সিম্পল ইম্পিউটার, ঠিক আছে। এবং ইম্পিউটেড এক্সটেন্ড কি pd ডট ডেটা ফ্রেম মাই ইম্পিউটার ডট ফিড ট্রান্সফর্ম, এটা করে আমি এক্সটেন্ড পাইলাম। আর pd ডট ডেটা ফ্রেম মাই ইম্পিউটার ডট ট্রান্সফর্ম, তো এইটা করে আমি ট্রেন এবং ভ্যালিড পাইলাম। তো ইম্পিউটেশন রিমুভড কলাম নেমস, পুট দেম ব্যাক। ইম্পিউটেশনের করার কারণে কলাম নেম গুলা বাদ চলে গেছে, এই জন্য পুট এগুলা আবার নিয়ে আসতে হবে। ইম্পিউটেড এক্সট্রেন ডট কলামস হচ্ছে কি, তো এক্সট্রেন ডট কলামস এটা আমি আবার কপি করে এখানে নিয়ে আসতেছি। আবার ইম্পিউটেড এক্স ভ্যালিড এর কলাম গুলো হচ্ছে কি এক্স ভ্যালিড কলাম। এখন তাহলে আমি আমার মেশিন লার্নিং মডেলটা ট্রেন করব কি দিয়ে, এই ইম্পিউটেড ডেটা দিয়ে ট্রেন করব। ইম্পিউটেড এক্স ট্রেন, ইম্পিউটেড এক্স ভ্যালিড, ওয়াই ট্রেন, ওয়াই ভ্যালিড। ওয়াই তে কিন্তু দেখো এখানে কোনো ইম্পিউটেশনের বিষয় নাই, কারণ ওয়াই হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল প্রাইস। তা আমি শুধু ইম্পিউটেশন করব কোথায়, আমার ফিচার ম্যাট্রিক্স বা ফিচার যেগুলা, ফিচার যে ডেটা ফ্রেমটা আছে যেখানে এক্স, সেখানে ইম্পিউটেশন করা হয়েছে। কারণ করার ফলে একুরেসির কি অবস্থা দেখি, 1,78,166, আর আগে ছিল কত, 1,83,550। তাহলে 1,83,000 থেকে 1,78,000 অবশ্যই একটা কম। অর্থাৎ আমি তো চাই যে যত কম হবে এমই তত ভালো, তার মানে এটা আগেরটার চেয়ে ভালো। সো সি দ্যাট, মানে এটা খুব সিগনিফিকেন্টলি ভালো না, মোটামুটি আগেরটার চেয়ে ভালো। সি দ্যাট অ্যাপ্রোচ 2 হ্যাজ লোয়ার এমআই দেন অ্যাপ্রোচ 1, সো অ্যাপ্রোচ 2 পারফর্ম বেটার অন দিস ডেটা সেট। হ্যাঁ, কথা সত্যি। এখন আমরা করব অ্যাপ্রোচ 3। তো তার আগে একটু কমেন্ট সেকশনটা চেক করে নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। Next, we impute the missing values while also keeping track of which values are imputed. এখন দেখো আমরা কি করব, এই এক্সটেনশন টু দ্য ইম্পিউটেশন, এক্সটেন্ড প্লাস হচ্ছে এক্সটেন্ড ডট কপি করলাম। এই কপি করে হচ্ছে এটা ডেটা ফ্রেমটাকে পুরোপুরি কপি করে দিবে এখানে, এক্স ভ্যালিডটাও কপি করে দিবে এখানে। তো কপি করলে যেটা সুবিধা হবে যে এখানে চেঞ্জ করলে আর এখানে চেঞ্জ হবে না। আর আমি যদি কপি না করে শুধু এইভাবে অ্যাসাইন করতাম তাহলে আসলে পুরোপুরি জিনিসটা কপি হইতো না, এটা এক জায়গায় চেঞ্জ করলে আরেক জায়গায় চেঞ্জ হয়ে যেত। এবার মেক নিউ কলামস ইন্ডিকেটিং হোয়াট উইল বি ইম্পিউটেড, তাহলে কি কি জিনিস ইম্পিউটেড হয়েছে সেটার জন্য আমি আলাদা একটা কলাম তৈরি করতে পারি। যে কলামের নাম দিছে, ওই কলামের নাম আগে যেটা ছিল এটার সঙ্গে আন্ডারস্কোর ওয়াজ মিসিং। তো ওয়াজ মিসিং হচ্ছে কি, এই কলামটা কি ইজ নাল কিনা। হ্যাঁ, যদি নাল থাকে তাহলে বলবে এটা হচ্ছে মিসিং ছিল। আর এখানে হচ্ছে ট্রেনের জন্য এটা হচ্ছে ভ্যালিডেশন ডেটার জন্য। তো যেগুলা যেগুলা নাল ছিল সেগুলার জায়গায় চলে আসবে হচ্ছে ট্রু, আর যেগুলা নাল ছিল না সেগুলোর জায়গায় আসবে ফলস। ওই যে এডিশনাল এখানে যে তিনটা পদ্ধতি দেখাইছিল না, এই যে ফলস 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 ট্রু, এই কলামটা আসলে আমরা এখানে তৈরি করতেছি। তো এখানে যেমন একটা ছিল এই বেডের জন্য, ওইখানে হচ্ছে যতগুলা কলাম আছে বা যতগুলো ফিচার আছে এর মধ্যে যেগুলোতে মিসিং আছে সেগুলোর জন্য এই কাজটা করা হচ্ছে। এখন আবার ওই যে ফিড ট্রান্সফর্ম করা হলো, ফিড ট্রান্সফর্ম করার ফলে এখানে আর কলামের নামগুলো থাকে না, এই জন্য কলামের নামগুলো আবার কপি করে নিয়ে আসা হইলো। এখন আমরা এই নতুন যে ইম্পিউটেড এক্সট্রেন প্লাস ইম্পিউটেড বা এক্স ভ্যালিড প্লাস, এটার জন্য এখন দেখবো আমার পারফরমেন্স কেমন। 1,78,927, আর এখানে ছিল 1,78,166। তো আমি দেখতেছি এটা করে আসলে খুব একটা লাভ হয় নাই এই ক্ষেত্রে আর কি। As you can see, approach 3 performs slightly worse than approach 2. এটা approach 2 এর চেয়ে একটু খারাপ রেজাল্ট দিছে। So why did imputation perform better than dropping the columns? The training data has 10,864 rows and 12 columns, where 3 columns contain missing data.
ফর ইচ কলাম লেস দেন হাফ অফ দ্য এন্ট্রিজ আর মিসিং। যে প্রত্যেকটা যেসব কলাম, যে 12টা কলামের মধ্যে 3টা কলামে মিসিং ডেটা আছে, কিন্তু ওই 3টা কলামে মেজরিটি ডেটা কিন্তু আছে, লেস দেন হাফ হচ্ছে মিসিং আর কি, মানে অর্ধেকেরও কম হচ্ছে মিসিং। দাস ড্রপিং দ্য কলামস রিমুভস আ লট অফ ইউজফুল ইনফরমেশন। এজন্য কলামগুলো যদি আমি পুরোপুরি ড্রপ করে দিই, এখানে যে পদ্ধতি 1 নম্বর পদ্ধতি দেখানো হয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করে সবকিছু ড্রপ করে দিলে অনেক ইউজফুল ইনফরমেশন চলে যায়, আমার মডেলটা দুর্বল হয়ে যায়। সো ইট মেক্স সেন্স দ্যাট ইম্পুটেশন উইড পারফর্ম বেটার। ঠিক আছে, এখানে কি করছে, শেপ অফ ট্রেনিং ডেটা এক্সটেন্ড ডট শেপ, এটার শেপ দিয়ে যদি আমি দেখি, এটাতে হচ্ছে 10,864টা রো আছে, 12টা কলাম আছে। আর মিসিং ভ্যালু কলাম, ভ্যালু কাউন্ট বাই কলাম আমি দেখতেছি হচ্ছে কি এক্স, এইখানে প্রিন্ট করতেছি আমরা সবগুলা। তাহলে কার যেখানে, এখানে আছে 49টা মিসিং ভ্যালু আছে, বিল্ডিং এরিয়াতে 5,156টা মিসিং ভ্যালু আছে, এয়ার বিল্টে 4,307টা মিসিং ভ্যালু আছে আর কি। তাইলে কনক্লুশন কি, অ্যাজ ইন কমন ইম্পিউটিং মিসিং ভ্যালুজ ইন অ্যাপ্রোচ 2 এন্ড অ্যাপ্রোচ 3 ইয়েল্ডেড বেটার রেজাল্টস। কিন্তু অ্যাপ্রোচ 3টা কিন্তু অ্যাপ্রোচ 1 এর চেয়ে বেটার, তাই না? রিলেটিভ টু হোয়েন উই সিম্পলি ড্রপড কলামস উইথ মিসিং ভ্যালুজ অ্যাপ্রোচ 1। এখন আমরা কি করবো, এটা নিয়ে একটা এক্সারসাইজ করব। তো তোমরা যদি প্র্যাকটিক্যালি কাজ করতে চাও, তোমরা অ্যাপ্রোচ 2 এবং অ্যাপ্রোচ 3 দুইটাই করবা, করে দেখবা যে তোমার যেই টেস্টিং ডেটা আছে এটার জন্য কোনটা ভালো কাজ করে। এখন আমরা এক্সারসাইজে চলে যাই। তো এক্সারসাইজটা আমি সেট আপ করবো, রান দিলাম। এর চলতে একটু সময় লাগে প্রথমবার। In this exercise, you will work with the data, run the next code cell without changes to load the training. এই কোডটা আমরা আগেই দেখছি, সেটা আমরা চালাই দিলাম। আমরা দেখি কোডটা দেখতে কেমন। এবার কিন্তু আমরা অনেকগুলো ফিচার ব্যবহার করতেছি, এখানে আমরা অনেক ফিচার ব্যবহার করতেছি। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেনিং এ 11,068টা রো আছে আর 36টা কলাম আছে। 11,000 না, 1,168টা। এর মধ্যে লট ফ্রন্টেজ, এটার মধ্যে মিসিং ভ্যালু আছে 212টা। এমএএস বিএনআর এরিয়া, এটার মধ্যে মিসিং ভ্যালু আছে মাত্র 6টা। গ্যারেজ ইয়ার বিল মিসিং ভ্যালু আছে 58টা। তো এগুলাকে আমরা, খুব বেশি মিসিং ভ্যালু নাই, তো এগুলারে আমরা সাইজ করে ফেলবো, তাই না? Use the above output to answer the questions below. How many rows are in the training data? রো হচ্ছে কয়টা? 1168টা। How many columns in the training data have missing values? কয়টা কলামে মিসিং ভ্যালু আছে? 3টা কলামে, 1 2 3, 3টা কলামে। How many missing entries are contained in all of the training data? Total missing entry. এইটা তো আসলে বলা কঠিন, লট ফ্রন্টেজে মিসিং আছে 212টা, আবার ম্যাস ভিএনআর এরিয়া এটাতে আছে 6টা। তো এগুলো ওভারল্যাপও করতে পারে, আলাদা আলাদা থাকতে পারে। তো আমি ধরে নিলাম আলাদা আলাদা আছে, তাহলে যদি আলাদা আলাদা থাকে, এই 58-র সাথে 12 যোগ করলে 270, তাই না? 60 70 276। যদি এটা 276 আমার মতে সঠিক অ্যান্সার না, তারপর আমি রান করে দেখি, তোরা বলছে কারেক্ট। এটা কেন আমি বলছি সঠিক অ্যান্সার না, মানে যেই বাড়ির লট ফ্রন্টেজ মিসিং, ওরা ধরে নিছে সেই বাড়িগুলার এইগুলা মিসিং না, এই জন্য ম্যাক্সিমাম আসলে 276টা হবে। কিন্তু একটা কমও হইতে পারে, ধরো একটা বাড়ির যদি 3টাই মিসিং থাকে, সেই ক্ষেত্রে তো এটা আরো কম হবে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, আমরা পার্ট বি তে চলে যাই। Considering your answer, what do you think is the likely best approach to dealing with the missing values? তো এটা তোমাদের কি মনে হয়? তোমরা যারা লাইভটা ফলো করতেছো, তোমরা কমেন্টে জানাতে পারো। তো এখানে আমার টাইপ করা লাগবে না, আমি একটা
ধরে নিয়ে চালাবো, তারপর দেখবো যে আমি আসলে যেটা চাই। চেক ইউর অ্যান্সার, রান দিস কোড সেল টু রিসিভ ক্রেডিট। তো তোমাদের কি মনে হয় আমরা কি ওই কলামগুলোকে বাদ দিয়ে দিব? তো আমার মনে হয় যে আমরা আসলে বাদ দিতে পারি। বাদ দেওয়াটা খারাপ না, কারণ এখানে 36টা কলাম আছে এবং গ্যারেজ কত সালে তৈরি হয়েছে সেটা আসলে গুরুত্বপূর্ণ না, এটা আমি বাদ দিয়ে দিতে পারি। মাস ভিএনআর এরিয়া, এটা আমি আসলে বুঝতেছি না এটা কি জিনিস। লট ফ্রন্টেজ মানে যে সামনে কতটুক জায়গা, এটা আবার একটু গুরুত্বপূর্ণ, কারণ বাড়ির সামনে একটু সুন্দর জায়গা থাকলে একটু গাছপালা লাগায় বাগান টাগান করে ছোট্ট জায়গায়, তাই না? তো এটা আসলে গুরুত্বপূর্ণ, তাহলে এটা বাদ দেওয়া ঠিক হবে না। তাহলে আমি পদ্ধতি 2 সেটাই ইয়ে করতে পারি, তাই না, ইম্পিউটেশন করা। তো তোমরা কি সেই বিষয়ে একমত কিনা? আমি তো কোনো কমেন্ট পাচ্ছি না, আমি দেখতেছি তোমরা একজন আরেকজনকে ট্যাগ করতেছো। তোমরা যদি চিন্তা করে বুঝে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোনো মতামত আছে কিনা এই ব্যাপারে। তো এখন আমি চলে যাই, দেখি ওরা কি বলছে। Since there are relatively few missing entries in that data, the columns with greatest percentage of missing values is missing less than 20% of its entries, we can expect that dropping columns is unlikely to yield good results. This is because we'll be throwing away a lot of valuable data, and so imputation will likely perform better. আচ্ছা, এখন to compare different approaches to dealing with missing values, you will use the score dataset function from the tutorial. This function reports the mean absolute error for random forest model. এটা আমরা চালাই নেই, এটা আমরা ইতিমধ্যে দেখছি যেটা কি জিনিস। এখন drop columns with missing values. In this step, you will preprocess the data xtrain and xvalid to remove columns. আমরা যে প্রথম পদ্ধতি অবলম্বন করব, reduced xtrain এবং reduced xvalid respectively. তাহলে আমরা এটা করব কিভাবে? আমরা জানি কোথায় দেখছিলাম এটা, আগের ইয়েতে, তাই না? কন্ট্রোল শিফট টি। যে প্রথম অ্যাপ্রোচে আমার কি ছিল, কোড থেকে আমি কি করতেছিলাম, এই আমরা ড্রপ করে দিচ্ছিলাম, তাই না? অ্যাপ্রোচ 1, এটা কপি করে এখানে নিয়ে গেলাম। এখন আসে কলাম ফিট মিসিং, এখানে কলামের নামগুলো আমি দিব। তো কিভাবে এটা ডিটারমিন করা যায় কোনটা, এইভাবে করা যাবে। আমি চাইলে সরাসরি ওই 3টা নামও ব্যবহার করে ফেলতে পারতাম। কারেক্ট, তাহলে আমরা ড্রপ করে দিলাম। এখন আমি দেখবো এররের কি অবস্থা। এরর হচ্ছে 17,837। তো ভালোই, কিন্তু আমি কিন্তু এখন প্রচুর মডেল ইউজ করছি এবং ড্রপ করে একুরেসি খারাপ না। এখন আমি দেখি ড্রপ না করলে কি হইতো। এখন আসলে আমার কি করতে হবে, ইম্পিউটেশন করতে হবে, তাই না? যে আমার তো যে সিম্পল ইম্পিউটার, এটা একটা তৈরি করতে হবে। ইম্পিউটেশন স্টেপটা এখানে। তো ইম্পিউটেশন করার জন্য আমরা কি করছিলাম একটু দেখে নিই। এই যে মাই ইম্পিউটার, একটা সিম্পল ইম্পিউটার অবজেক্ট তৈরি করতে হবে। 3টা লাইন কপি করে ফেলি, তাহলে ইম্পিউটেড, তারপর ইম্পিউটেড এক্সটেন এবং ইম্পিউটেড এক্স ভ্যালিড, এগুলোই তো ছিল নাকি? হ্যাঁ। তো এটা ডেটা ফ্রেম তৈরি করলাম। এটা কি করে, মাই ইম্পিউটার ডট ফিট ট্রান্সফর্ম এক্সট্রেন, আর এটা হচ্ছে ডট ট্রান্সফর্ম এক্স ভ্যালিড। কিন্তু ওই যে কলাম নেম গুলা মুছে যায়, এই জন্য এই কলামস এর মধ্যে আবার কি চলে আসবে, এই এক্সট্রেন ডট কলামস এবং এক্স ভ্যালিড ডট কলামস। মানে যেহেতু কলাম নেম গুলা মুছে গেছে, এক্স আন্ডারস্কোর
train dot columns columns x underscore valid dot columns। এবার আমরা দেখি আমাদের স্টেপ 3 এই স্টেপটা ঠিক আছে। এখন আমি যেহেতু ইম্পিউটেশন করে ফেলছি তাহলে এররটা দেখব। 18,062, তাই তো? আর ওইটার এরর ছিল কত? 17,000। মানে এখানে কিন্তু ইম্পিউটেশন করে খুব বেশি লাভ হয় নাই, তাই না? এবং আমি কিন্তু বলছিলাম যে শুরুতে যে আমাদেরকে যখন একটা প্রশ্ন করছিল যে এই কি জানি এই যে এখানে considering your answer, what do you think is the likely best approach? তো মনে ইম্পিউটেশন করলে খারাপ না, আবার যেহেতু আমার কলাম আছে হচ্ছে 36টা ফিচার আছে, এর মধ্যে যেমন গ্যারেজ কত সালে বিল্ড হয়েছে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কথা না, তথ্য না। সেকেন্ডটা সম্পর্কে আমি জানি না, তো প্রথমটা ইম্পর্টেন্ট। তো এগুলো বাদ দিলেও যে খুব মডেলটা ইয়ে করবে এরকম কোনো কথা নেই, উল্টা আমরা দেখতেছি ইম্পিউটেশন করে মডেলটা একটু খারাপ পারফর্ম করতেছে আর কি। তো সুতরাং ইম্পিউটেশন করলেই যে সব সময় এটা খুব ভালো কাজ করবে এমন কোনো কথা নাই আর কি। এখন আমরা দেখি যে টেস্ট প্রেডিকশন আমরা জেনারেট করি। In this final step, you will use any approach of your choosing to deal with the missing values. Once you have pre-processed the training and validation features, you will train and evaluate a random forest model. Then you will pre-process the test data before generating prediction that can be submitted to the competition. এখন আমরা কম্পিটিশনে সাবমিট করব, ঠিক আছে? Part A. Use the next core cell to pre-process the training and validation data. Set the pre-processed data frames to final xtrain and final xvalid. You can use any approach of your choosing here. In order for this step to be marked as correct, you need to ensure the pre-processed data frame have the same number of columns. The pre-processed data frames have no missing values. Final xtrain and ytrain have the same number of rows, and final xvalid and yvalid have the same number of rows. তাহলে ফাইনাল xtrain এবং ফাইনাল xvalid এর কি হবে? তা আমরা যেমন ইম্পিউটেশন করার সময় আমরা যদি ইম্পিউটেশন করতে চাই, তা আমি আসলে ইম্পিউটেশন করতে চাচ্ছি না, এবার আমি চাইতেছি যে ওগুলো আমি বাদ দিয়ে দিব। তাহলে কলাম উইথ মিসিং এ তো আমার এগুলো আছেই, তাই তো? তাহলে আমি যে রিডিউস করছিলাম সেটা করি। তো সেটা কি ছিল? কারেক্ট। তো একটা সলিউশন আমরা দেখাচ্ছি, ওরা হচ্ছে ইম্পিউটেশন করছে আর কি। তো সিম্পল ইম্পিউটারে আমরা একবার বলছিলাম যে মিন ব্যবহার করে, বা এখানে কিন্তু মিডিয়ানও চাইলে ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা যদি চাইলে ইম্পিউটেশন করে দেখতে পারি পরে। তো আমার তো এই মডেলটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর এন এস্টিমেটর 100 র্যান্ডম স্টেট 0 মডেল ডট ফিট। তাহলে আমার এবার পার্ট বি তে ফাইনাল এক্স টেস্ট ইজ কি? আমার টেস্টিং ডেটা থেকে তো এগুলো ড্রপ করে দিতে হবে, তাই না? এক্স টেস্ট, তাহলে প্রেডিকশনটা হবে কি? মডেলের নাম কি আমার? মডেল ডট প্রেডিক্ট।
তাইলে এখানে আমি প্রেডিকশনটা করতেছি। এখানে কি সমস্যা? pre-process test data xtest.drop. Use the next cursor of pre-process your test data. Make sure you use a method that agrees with how you pre-process the training and validation data. Set the pre-process test features to final xtest. আর তাহলে আমি যদি এখানে একটা জিনিস দেখি, আমি যদি এটা শেপটা দেখি, 33টা, মানে আমার তো কয়টা ছিল, 36টা ছিল না? 36টা ছিল, 33টা আছে। তাহলে এখন দেখতে হবে আসলে কোথায় ডেটা মিসিং আছে। তো এই জন্য আমরা এই জিনিসটা করছিলাম। তো এই কাজটাই আমি এখন আবার করব। আমি দেখতে পাচ্ছি আমার যে টেস্ট ডেটা আছে, ওই টেস্ট ডেটায় এই ঘরগুলাতে আমার ডেটা নাই। Make sure that you use a method that agrees with how you pre-process the training and validation data. Then use the pre-process test features and train model to generate test predictions. এখন যদি এখান থেকে আমি ড্রপ করে দিই, আমি যদি এটা আগে করি, তারপর জেনারেট করি এবং এরপর চেক করি। এখন আসো, আমার এক্স টেস্ট এবং ফাইনাল এক্স টেস্টের শেপে ডিফারেন্স আছে মনে হচ্ছে। এক্স টেস্টটা আমার কোথায়? একদম প্রথমে। এক্স ট্রেন ভ্যালিড, ওয়াই ট্রেন, ওয়াই ভ্যালিড। ট্রেনিং এবং ভ্যালিডেশন ডেটা তো আলাদা, আর টেস্ট ডেটাটা আলাদা ছিল, তাই তো? এক্স আন্ডারস্কোর টেস্ট। তাহলে এখান থেকে তো আমার কি করার কথা? এক্স আন্ডারস্কোর টেস্ট থেকে এক্স টেস্ট যদি আমি শেপটা প্রিন্ট করে দেখি, যে আমি আলাদা একটা ইয়ে তৈরি করলাম,
1459 36 ডট ড্রপ, এটারে কি আমার কপি করতে হবে? কলামস উইথ মিসিং অ্যাক্সিস হচ্ছে 1, না আমার তো আলাদা করে কপি করতে হবে না। আর দুইটারই একই রকম রো, হ্যাঁ ওইটা তো থাকার কথা। দুইটারই একই রকম রো, কিন্তু একটা হচ্ছে 28টা কলাম ফাইনাল এক্সটেস্টের, আর এটা হচ্ছে 36, অর্থাৎ এখান থেকে আমরা বেশ কিছু কলাম এখানে বাদ দিয়ে দিছি। তো দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। তো আমার এরর দিচ্ছে কেন? এরর তো বলতেছে যে আমি তো এখান থেকে এক্স টেস্টে থেকে ড্রপ করে আমি ফাইনাল এক্স টেস্ট পাচ্ছি। তো এটা যখন আমি রান করতে যাই, ইনপুট কন্টেইনস অ্যান ইনফিনিটি ভ্যালু, মানে কোনো একটাতে সে পাচ্ছে যে ইনপুটে এখানে আমি যেটা ভুল মনে হচ্ছে যে এটা ফাইনাল এক্স টেস্টে দেখবো না, আমি দেখবো এখানে এক্স টেস্টের মধ্যে কোথায়। কলাম ফর কল ইন xtest.columns if xtest column dot is null dot any, সেইগুলা চলে আসবে কলামস উইথ মিসিং এ। আর আমি যদি এখন প্রিন্ট করি, নাম্বার অফ ফিচার্স অফ দ্য মডেল মাস্ট ম্যাচ দ্য ইনপুট, মডেল n underscore feature is 33 and input n underscore feature is 20 হবে। এখন আমি অন্য সমস্যায় পড়ছি। সমস্যা হচ্ছে কি, এক্স টেস্টে যখন আমি করতে গেছি তখন আমি দেখি যে ফিচার গুলা কমে গেছে। তাইলে আমি যেই মডেলটা দিয়ে ট্রেন করছিলাম, আমি আবার বলি আমরা ট্রেন করার সময় দেখছিলাম যে 3 জায়গায় ছিল ফিচার ইয়াতে ঝামেলা ছিল, তাই তো? তাহলে এক কাজ করি, আমি এক্সটেস্টটা আবার লোড করি। এই কোডটা আবার চালাবো আমি, এক্সটেস্টটা লোড হবে। এখন এক্সটেস্ট লোড হওয়ার পরে আমি এখানে যেটা করতে চাই, আমি দেখতে চাই যে x_test.shape 36টা, ঠিক আছে। এখন আমি যদি বলি কলামস উইথ মিসিং হচ্ছে কলাম ইন xtest.column, এটা আসলে এক লাইনেই লেখা যায়। এখন আমি এই কলাম কলস উইথ মিসিং এটা আমি প্রিন্ট করব যে কোন কোন কলাম। তো ওরা বলতেছে যে অনেকগুলাতেই কিন্তু মিসিং আছে। তো এখন যেটা সমস্যা হয়েছে,
যে আমি মডেলটা যেই ডেটা দিয়ে ট্রেন করছি ওইখানে ওইটা তো এই ডেটা গুলা ছিল, এখানে কলাম গুলা ছিল, কিন্তু এখন আমার যে টেস্ট ডেটা এখানে তো এটা নাই। তাহলে এটা একটা সমস্যা। এবং আমার ধারণা ওরা এই পদ্ধতিতে আমি যে ডেটা বাদ দিয়ে ইয়ে করছি এই পদ্ধতিটা ওরা পরীক্ষা করে দেখে নাই। তো এজন্য আমি যেটা করব, যে আমি যে এখানে এই ড্রপ করছি এই ড্রপ করার কাজটা করব না, কারণ ড্রপ করলে আমি দেখতে পাচ্ছি যে কলাম গুলো আসলে ম্যাচ করে না, কারণ ওদের ইনপুটে এগুলাতে ডেটা থাকা উচিত ছিল, কিন্তু এখানে মিসিং ভ্যালু আছে। তাহলে আমি আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছি, কিন্তু দোষ আমার না, দোষ হচ্ছে ওদের। এবং ওরা যে যে ইম্পিউটার ইউজ করছে, তা আমিও ইম্পিউটার ইউজ করব। এর আগে আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে আমি ড্রপ করে দিতে চাইছিলাম, কারণ মাত্র 3টা ইয়ে ছিল। তো ওরা ওই ডেটা সেটটা আমার ধারণা এইভাবে চেক করে নাই। তাহলে তার কোনো সমস্যা নেই। আমি যদি ইম্পিউটার ইউজ করি, তাহলে এই জায়গাটা কেমন ছিল? তাহলে আমি যে আমার যে এক্স আন্ডারস্কোর টেস্ট আছে এটাতে আমি এই জিনিসটা ইউজ করতে পারবো। এই পদ্ধতিতে ফাইনাল এক্স ট্রেনটাতে যেমন আমি কি করছি, এটা এই লাইনটা কপি করে নিয়ে আসলাম। তাহলে এক্স টেস্ট যেটা, সেটা এখানে বসাই দিলাম। আর ফাইনাল এক্স টেস্ট হবে হচ্ছে এখানে। তার মানে আমার হয়ে গেল। আবার কলামের নামটা বসাইতে হবে। তো যাই হোক, কাজ করার সময় এরকম ব্যাট চেয়ে অনেক বড় ঝামেলা হতে পারে। তো তোমরা যারা দেখতেছো তারা একটা রিয়েল অভিজ্ঞতা করছো কাজ করার সময় কিরকম হয়। দেখ, আমার স্টেপ 4B চেক কারেক্ট, কারণ আমি সলিউশন দেখতে পেরে চাইলে। তো ওরা আসলে এইভাবেই করছে। এখন আমরা আউটপুটটা সেভ করব কোথায়? এই যে প্রেডিকশন টেস্ট এটা যে পাইছি, এটাকে আমরা একটা সিএসভি ফাইলে সেভ করব, submission.csv। এখন আমি সেভ ভার্সনে ক্লিক করব, সেভ। আর এটা যখন সেভ করা হবে তারপর আমরা সাবমিট করে দেখব যে আমার রেজাল্টের উন্নতি হয়েছে কিনা। এবং এইটার পর আমার আরেকটা টপিক আছে আজকের কাজ শেষ করার জন্য, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো এই যে মিসিং ভ্যালু হ্যান্ডেল করলে আমার ধারণা সিগনিফিকেন্টলি আমার মেশিন লার্নিং মডেলটা ইমপ্রুভ করবে। এই যে 1 চলে আসলো, এইখানে যাব, কি জানি ওপেন ইন ভিউয়ারে চলে যাই দেখার জন্য। এটা একবারে আউটপুট সমস্যা চলে গেলাম। এটা হচ্ছে আমার নতুন ফাইল, এটার আমি সাবমিট করে দিই। সাবমিট।
ভিউ মাই সাবমিশনস, এইমাত্র সাবমিট হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু বেশ উন্নতি হয়েছে, মাত্র এখন 16,625। তাহলে আগের ইয়েগুলো কি ছিল? আজকেই যে একটা করছিলাম, মানে আগের দিনে ছিল 21,217, 20,996, আজকে একটা ছিল 20,998, আর এখন যেটা করলাম 16,625। অর্থাৎ আমরা আমাদের মেশিন লার্নিং মডেলটাকে অনেক ইমপ্রুভ করতে পারছি। তো কিভাবে পারলাম? মিসিং ভ্যালু হ্যান্ডেল করার মাধ্যমে। তো খুবই ভালো। এখন আমরা দেখবো যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি জিনিস, এবং এরপরও এটা দিয়ে ফার্দার আরো এটাকে ইমপ্রুভ করা যায় কিনা। আজকে কিন্তু আচ্ছা, একজন বলছে যে র্যান্ডম স্টেট জিনিসটা বুঝি নাই, আর র্যান্ডম স্টেটের মান ভিন্ন ভিন্ন নেওয়ার কারণ কি? ভিন্ন ভিন্ন নিলে সুবিধা কি? না, র্যান্ডম স্টেটের মান তুমি যেটাই নিবা, ধরো তুমি যদি 10 দাও, মানে সে যখন যে ধরো ট্রেন টেস্ট বিট করে বা যাই করে, তার একটা র্যান্ডম নাম্বার দিয়ে সেইটাকে একটা কাজ করে। তো এই র্যান্ডম নাম্বারটা তুমি যদি একই নাম্বার ব্যবহার করো, তাহলে বারবার একইভাবে ডেটাটা স্প্লিট হবে, অর্থাৎ তার বিহেভিয়ারটা একই হবে। সুতরাং তুমি যে কোনো র্যান্ডম নাম্বার ব্যবহার করতে পারো এখানে, র্যান্ডম স্টেটে 0, 1, 30, 40, 20 যা খুশি রাখো, কিন্তু বারবার একই নাম্বার ব্যবহার করবা। তাহলে তুমি যখন ধরো এই যে মিসিং ভ্যালু হ্যান্ডেল করে আমি আমার কাজটা করলাম, আবার ক্যাটাগরিক্যাল ভ্যালু হ্যান্ডেল করে করব, আবার এইভাবে করবো, মানে আমরা তো একটা মডেলকে বারবার ইটারেট করব, নতুন নতুন আইডিয়া ইটারেট করব, নতুন নতুন ফিচার দিয়ে দেখবো। এই ক্ষেত্রে তুমি যদি একই র্যান্ডম স্টেট ব্যবহার করো, তাহলে তোমার মডেলটা যেভাবে ডিফাইন করা হয়েছে, যেভাবে তৈরি করা হয়েছে, ডেটা সেট গুলো যেভাবে স্প্লিট করা হয়েছে, সেগুলো প্রতিবার একইভাবে হবে। তাতে তোমার যে সুবিধাটা হবে, যে প্রত্যেকবার একই জিনিস দিয়ে তুমি তোমার মডেলগুলা ইভালুয়েট করতে পারবা, যে আসলে প্রত্যেকবার একইভাবে হয়েছে। তুমি যদি র্যান্ডম স্টেট এক একবার এক এক রকম দাও, তখন তোমার এক একবার এক এক রকম আসতে পারে। তো এই জন্য র্যান্ডম স্টেট তুমি যে কোনো মান ব্যবহার করতে পারো, আমি যেটা বুঝি। আর কিন্তু যেটা ব্যবহার করবা তোমার মডেলে, সবসময় যখন এটা নিয়ে কাজ করতে থাকবে, ইটারেট করতে থাকবা, বারবার একই জিনিস ব্যবহার করবা। তুমি যদি 24 ইউজ করো, বারবার 24 ইউজ করবা। ওরা হচ্ছে কত 0 না 1 জানি ইউজ করতেছে, ওরা প্রত্যেকবার সেটাই ইউজ করতেছে। তো এখন আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সম্পর্কে জানবো। আজকে যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স, এই জন্য আজকের বিষয়গুলো আগের দিনের চেয়ে একটু অ্যাডভান্সড। Categorical variables takes only a limited number of values. Consider a survey that asks how often you eat breakfast and provide 4 options. মানে তুমি কি সকালে নাস্তা খাও কিনা? নেভার, না আমি কখনোই সকালে নাস্তা খাই না, বা রেয়ারলি। আচ্ছা, অথবা তুমি বেশিরভাগ দিনই খাও, আর না তুমি প্রত্যেক দিনই সকালে নাস্তা খাও। তো এই ডেটাটারে বলা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। তো এখানে যদি একটা কলাম থাকে যে ব্রেকফাস্ট হ্যাবিট, তাহলে এর একটা থাকবে নেভার, একটা থাকবে রেয়ারলি, একটা থাকবে মোস্ট ডেজ, আর একটা থাকবে এভরিডে। So in this case, the data is categorical because the responses fall into a fixed set of categories. আবার একটা যদি সার্ভে করে যে কে কোন ব্র্যান্ডের গাড়ি চালায়, কেউ চালায় হোন্ডা, কেউ চালায় টয়োটা, কেউ চালায় ফোর্ড, তাহলে এই ডেটাগুলো কি ক্যাটাগরিক্যাল ডেটা, তাই তো? You will get an error if you try to plug these variables into most machine learning models in Python without pre-processing them first. তো এই ভেরিয়েবল গুলো যদি আমরা সরাসরি ব্যবহার করতে চাই, তাহলে আমরা বেশিরভাগ মেশিন লার্নিং মডেলে এরর দিবে। এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে এগুলারে কিভাবে প্রি প্রসেস করতে হয়, যাতে আমরা আমাদের কমন মেশিন লার্নিং মডেলগুলোতে এটা ব্যবহার করতে পারি। এখানেও 3টা অ্যাপ্রোচ। একটা হচ্ছে ড্রপ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো বাদ দিয়ে দিবা, তাহলে আর কিছু করা লাগবে না, খুবই ভালো কথা। আরেকটা হচ্ছে অর্ডিনাল এনকোডিং। অর্ডিনাল এনকোডিং এ হয়তো তুমি প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করেসপন্ডিং নাম্বার ধরে নিবা, যে এভরিডে হচ্ছে 3, নেভার হচ্ছে 0, রেয়ারলি হচ্ছে 1, মোস্ট ডেজ হচ্ছে 2, তারপরে যখন এটা নেভার হচ্ছে 0, তাহলে তুমি এই এই স্ট্রিং গুলাকে তুমি ইন্টিজার বা নাম্বারে তুমি কনভার্ট করবা, ঠিক আছে? তো এটারে বলা হচ্ছে অর্ডিনাল এনকোডিং, যে প্রত্যেকটার জন্য একটা assigns each unique value to a different integer. This assumption makes sense in the example because there is an indisputable ranking into the categories. Not all categorical variables have a clear ordering. তো এই ক্ষেত্রে নেভার হচ্ছে 0, রেয়ারলি দিছে 1, মোস্ট ডেজ দিছে 2, এভরিডে দিছে 3। তো এটা মেক সেন্স, মানে এটা এরকম করলে চলে। এটা কেন চলে? এই নাম্বারগুলো দেখো, যার সংখ্যা বেশি তার ব্রেকফাস্টের পরিমাণটা বেশি। যে 0 তার মানে তার সে কোনো ব্রেকফাস্ট নাই,
যে 3 সে হচ্ছে সে এভরিডে ব্রেকফাস্ট, যে রেয়ারলি সে খুবই কম কিন্তু সে 0-র চেয়ে বেশি। তো এই ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে এটা ভালো। কিন্তু যদি দ্বিতীয় যে তুমি কি কোন গাড়ি ব্যবহার করো, হোন্ডা, টয়োটা, করোলা, ওইখানে কিন্তু তুমি 1, 2, 3 এরকম করতে পারতে না, তাই না? Not all categorical variables have clear ordering in the values, but we refer to those that do as ordinal variables. তো যেগুলাতে আসলে ক্যাটাগরি এভাবে অর্ডিনাল এনকোডিং ব্যবহার করলে কাজ হয় সেগুলারে আমরা বলবো অর্ডিনাল ভেরিয়েবলস। সবসময় হয় না, এই ব্রেকফাস্টের মতো হয়েছে। বা ধরো তুমি ইমার্জেন্সিতে গেলা, তোমার হয়তো পেট ব্যথা বা হাত ব্যথা, তখন ডাক্তার বলবে যে তুমি ব্যথার স্কেল 1 to 10 তুমি কিরকম ব্যথা ফিল করতেছো, তুমি বললা 7, বা তুমি এসে তোমার উপর তোমার জাজমেন্টেই বলবা। বা তুমি এরকম বলবে আচ্ছা আমার না অনেক মারাত্মক ব্যথা, আমার অনেক ব্যথা, আমার মোটামুটি ব্যথা, আমার অল্প স্বল্প ব্যথা। এক্ষেত্রে কিন্তু এগুলারে তুমি সে আসলে ইমার্জেন্সিতে কি করতেছে, আমাদের ব্যথা কিরকম ওইটাকে সে একটা নাম্বারে নিচ্ছে, এবং সেটা হচ্ছে অর্ডিনাল এনকোডিং বলতে পারি আমরা। কারণ ওই সংখ্যাটা যত বেশি আমার ব্যথা তত বেশি, ঠিক আছে? তো আশা করি তোমরা ইমার্জেন্সি হসপিটালে তোমাদের যেতে হবে না। ফর ট্রি বেসড মডেলস কিন্তু তোমরা যতই বড় হবে, বয়স হবে, নিজেদের বা আত্মীয় স্বজনকে নিয়ে যেতে হইতে পারে। তো যাই হোক, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবা। এখন for tree based models like decision trees and random forest, you can expect ordinal encoding to work well with ordinal variables. তো ট্রি বেসড মডেলের জন্য আর কি। এবার ওয়ান হট এনকোডিং, এটা বেশ পপুলার এবং মজার। এই যে এটা আমি এই সিরিজে কোন একদিন আলোচনা করছিলাম এই সিস্টেমটা, যে ওয়ান হট এনকোডিং ক্রিয়েটস এ নিউ কলামস ইন্ডিকেটিং দ্য প্রেজেন্স অফ each possible value in the original data. To understand this, we will work through an example. যেমন ধরো কালার, রেড, ইয়েলো, গ্রিন, ইয়েলো। এটার প্রথমটা হচ্ছে রেড, পরেরটা রেড, পরেরটা ইয়েলো, পরেরটা গ্রিন, পরেরটা ইয়েলো। এটা আমরা ট্রান্সফর্ম করতে পারি কিভাবে, যদি নাম্বার দিয়ে প্রেজেন্ট করতে চাই। যেহেতু মোট 3টা কালার আছে, আমার দেখতে হবে এখানে কালার এখানে কয়টা থাকতে পারে ফুল ডেটা সেটে। যদি 30টা কালার থাকো তাহলে আমার 30টা কলাম হইতো, এখানে 3টা কালার আছে জন্য 3টা কলাম, এবং প্রথম কলাম প্রত্যেকটা কলামের মধ্যেই 1 অথবা 0, মানে এটা আছে অথবা নাই। যেমন এখানে রেড, রেড কলাম 1 মানে রেড আছে, ইয়েলো 0, গ্রিন 0 নাই। রেড আছে, এই ইয়েলোটা হচ্ছে এখানে ইয়েলোর জন্য 0, গ্রিন আর রেড এর ক্ষেত্রে ইয়েলোর জন্য 1, গ্রিন এবং রেড এর ক্ষেত্রে 0। তো এই ইন্টারেস্টিং এনকোডিংটার নাম হচ্ছে ওয়ান হট এনকোডিং, এটা খুবই ভালো। তো ইন দ্য অরিজিনাল ডেটা সেট কালার ইজ এ, আচ্ছা এটা তো আমি যেটা বললাম সেটাই ওরা এখানে ব্যাখ্যা করছে। In contrast to ordinal encoding, one-hot encoding does not assume an ordering of the categories. এখানে কিন্তু অর্ডারিং এর কিছু নাই। এই যে কারোর যদি হোন্ডা থাকে, কারোর যদি টয়োটা থাকে, কারোর যদি নিসান থাকে, তাহলে ওই ধরো আমার গাড়িটা টয়োটা, আমি টয়োটার ক্ষেত্রে 1, বা আমার গাড়িটা হোন্ডা, তাহলে হোন্ডার ক্ষেত্রে 1, বাকিগুলোর ক্ষেত্রে 0, ঠিক আছে? তো এটা হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ইয়ে। কিন্তু এটা একটা অসুবিধা হচ্ছে, ধরো পৃথিবীতে যদি এমন হয় যে গাড়ির ডিফারেন্ট কোম্পানি হচ্ছে 10 লক্ষ বা 1 মিলিয়ন, তখন কিন্তু আমার 1 মিলিয়ন কলাম আমার তৈরি করতে হবে শুধু একটা গাড়ির ব্র্যান্ডের জন্য। কিন্তু যেসব ক্ষেত্রে এটা কম, ধরো 5টা, 10টা, 50টা, 100টা, সেই ক্ষেত্রে তো এটা তুমি তৈরি করতে পারো। এবং এই তৈরি করাটা পাইথনে খুবই সোজা, যে গেট ডামিজ নাকি জানি একটা আছে, আমরা দেখবো। So thus you can expect this approach to work particularly well if there is no clear ordering in the categorical data. We refer to categorical variables without an intrinsic ranking is nominal variable. তো এখানে বলছিল হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল, যেটাতে আসলে ক্যাটাগরিক্যাল হইলেও তাদের মধ্যে একটা র্যাঙ্কিং আছে, যে অল্প ব্যথা, বেশি ব্যথা, বা যে নাস্তা খাই না কোনোদিন ভার্সেস প্রতিদিন নাস্তা খাই। কিন্তু নমিনাল ভেরিয়েবল কোনগুলা, এই যে গাড়ি, এই তারপর কালার, এগুলো হচ্ছে নমিনাল ভেরিয়েবল, কারণ এখানে আসলে কোনো অর্ডার নাই এগুলোর মধ্যে। ওয়ান হট এনকোডিং জেনারেলি ডাজ নট পারফর্ম ওয়েল ইফ দ্য ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল টেকস অন এ লার্জ নাম্বার অফ ভ্যালুজ। ওই আমি যেটা বললাম, যদি আমার প্রচুর ভ্যালু থাকে তাহলে আসলে এটা খুব ভালো পারফর্ম করে না। ইউ জেনারেলি ওন্ট ইউজ ইট ফর ভেরিয়েবলস টেকিং মোর দেন 15 ডিফারেন্ট ভ্যালুজ। তারে যেসব ভেরিয়েবলে 15টার বেশি ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু আছে, তো ওদের তথ্য মতো সেই ক্ষেত্রে আমরা এই ওয়ান হট এনকোডিং ব্যবহার করব না। যদি 15টা বা তার চেয়ে কম থাকে তাহলে আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি।
তার আগে দেখে নিই কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ লাইন ভাই, ভাতিজা প্রতিদিন দাবা খেলে এবং একটা মানুষ এত হারে তারপরেও দাবা খেলে, এটা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং তার জন্য আমি চ্যানেলও করে দিছি, তার খুব চ্যানেল করার শখ, যদি আমি সেগুলো মেনটেন করি। তো আমরা কি করব, অ্যাজ ইন দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা কি এটাই করতে, হ্যাঁ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর মেলবোর্ন হাউজিং ডেটা সেট নিয়ে কাজ করব। We won't focus on the data loading step. Instead, you can imagine you are at a point where you already have the training and validation data in Xtrain, Xvalid, Ytrain, Yvalid. এখন আসো আমরা জাস্ট এই ডেটা প্রসেস করলাম, এটা চালা দিলাম। তো প্রতিবারই প্রথমবার চালানোর সময় একটু টাইম লাগে। ঠিক একটা ওয়ার্নিং দিছে, a value is trying to be set on a copy of a slice from a data frame. যাই হোক, এটা এখন আমরা ঘাটবো না। তো xtrain.head মানে আমার ট্রেনটা কিরকম টাইপ, মেথড, রিজিয়ন নেম, রুমস, ডিস্টেন্স। এই যে রিজিয়ন নেম সাউদার্ন মেট্রোপলিটন, ওয়েস্টার্ন মেট্রোপলিটন, তো আমার ধারণা এটা একটা ওই নমিনাল ভেরিয়েবল এবং এইটাতে এখন কয়টা ডিফারেন্ট টাইপ অফ ডেটা আছে সেটা আমরা চাইলে বের করতে পারি পান্ডাস ব্যবহার করে, এবং আমার ধারণা এখানে খুব বেশি ডিফারেন্ট টাইপ ডেটা থাকবে না। তো next we obtain a list of the categorical variables in the training data. We do this by checking the data type. The object data type indicates the column has text. There are other things it could theoretically be, but that's unimportant for our purposes. For this data set, the columns with text indicate categorical variable. তাহলে কিভাবে বুঝবো যে কোন কোন ভেরিয়েবল গুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল? তো আমি নিজে চোখে দেখে বুঝতেছি, কিন্তু কম্পিউটারের তার চোখ নাই, তাই না? তো কম্পিউটারকে বোঝানোর জন্য এখানে আমরা দেখবো যে যেগুলার ডি টাইপসটা অবজেক্ট, তাই স্ট্রিং, সেটাই আমি ধরে নিব সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল টাইপের। যেমন টাইপ, মেথড, রিজিয়ন নেম, এই যে টাইপ, মেথড, রিজিয়ন নেম, এটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এইবার আসো ডিফাইন ফাংশন টু মেজার কোয়ালিটি অফ ইচ অ্যাপ্রোচ। তো আমরা একটা ফাংশন তৈরি করে দিই, তৈরি করা আছে, যেটা দিয়ে আমরা টেস্ট করব যে বিভিন্ন অ্যাপ্রোচের যে কোয়ালিটি ডিফারেন্স কেমন। এখন আমরা প্রথমবার কি করব, যেগুলাতে অবজেক্ট টাইপ আছে সেগুলো একেবারে বাদ দিয়ে দিব, ড্রপ করে দিব। তো এক্ষেত্রে আমার এটা রান করতেছে 1,75,703। এটা কিন্তু মেলবোর্নের ডেটা সেট, আর আমরা কন্টেস্টের জন্য যেটা ব্যবহার করতেছি, মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার একটা জায়গা, আর ওইটা হচ্ছে আইওয়া আমেরিকার একটা জায়গার ডেটা সেট। ওইটা হচ্ছে কন্টেস্টের জন্য ব্যবহার করতেছি, আর এই মেলবোর্নের ডেটাটা আমরা যে যখন বিভিন্ন টিউটোরিয়ালে শিখতেছি সেটা ব্যবহার করতেছি। তো এখন আমরা অ্যাপ্রোচ টু অর্ডিনাল এনকোডিং করব। তাইলে লেভেল xtrain.copy xtrain, তারপর অর্ডিনাল এনকোডার একটা তৈরি করলাম, এটা হচ্ছে sklearn.preprocessing এ আছে অর্ডিনাল এনকোডার। তারপর আমরা কি করব, অর্ডিনাল এনকোডার ডট ফিট ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম। এই ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মের মধ্যে পার্থক্যটা কি আমার মনে নাই, এটা তোমরা সার্চ করে দেখে নিতে পারো, ওরা আলোচনা করে নাই। তো যাই হোক, পরে আজকে তো না, আরেকদিন সময় পেলে আমি এই দুইটার ইয়ে দেখে বলতে পারি। তাহলে সে এনকোডিং এর মধ্য দিয়ে গেল লেভেল xtrain, এবং দেখি অর্ডিনাল এনকোডিং করলে কি স্কোর আসে। অর্ডিনাল এনকোডিং করার মানে এখানে কিন্তু এগুলার বাদ দেয় নাই, তাই না? 1,65,000, এখানে ছিল 1,75,000, অর্থাৎ এখানে হচ্ছে ওইগুলো আমি ব্যবহারই করলাম না। ব্যবহার না করে আমি পাইলাম ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলা বাদ দিয়ে 1,75,000। এখন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলাকে আমি অর্ডিনাল এনকোডিং করলে 1,65,000, এবং ওয়ান হট এনকোডিং করলে আমার ধারণা আরো ভালো হবে, বিশেষ করে যেমন এই যে রিজিয়ন নেম, তাই না? তো মেথড, তো এগুলা তো ডেফিনেটলি নমিনাল ভেরিয়েবল। তো চলো, সেটা নিশ্চয়ই করছে ওরা।
উই ইউজ এটা ওয়ান হট এনকোডিং তোমার নিজে করতে হবে না, কিছুই নিজে করতে হবে না, খালি জানতে হবে যে কোন ফাংশনটা ইউজ করবা। যে sklearn.preprocessing থেকে ইম্পোর্ট ওয়ান হট এনকোডার। We use one hot encoder class from scikit-learn to get one hot encodings. There are a number of parameters that can be used to customize its behavior. তো অনেক রকম প্যারামিটার আছে, তো আমরা এখানে দুইটা প্যারামিটার ব্যবহার করছি। একটা হচ্ছে হ্যান্ডেল unknown ignore to avoid errors when validation data contains classes that aren't represented in the training data. সো এমন হইতে পারে যে ভ্যালিডেশন ক্লাসে আমার নতুন একটা টাইপ আছে, হয়তো ধরো আমার ট্রেনিং যে ডেটা সেট এখানে হয়তো 3টা রং আছে, লাল নীল হলুদ, আর ট্রেনিং টেস্ট বা ভ্যালিডেশন সেটে সবুজ আছে। তখন আমি কি করব? তখন তো আমার ইয়েটা সবুজ নামে কোনো কলাম থাকবে না, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা আমি ইগনোর করে যাব। আননোন থাকলে সেটা ইগনোর করো, এই এখানে বলে দিলাম। আর সেটিংস স্পার্স সমান ফলস এনশিওর দ্যাট দ্য এনকোডিং কলামস রিটার্নড অ্যাজ এ নামপাই অ্যারে ইনস্টেড অফ এ স্পার্স ম্যাট্রিক্স। তো আলাদা একটা ম্যাট্রিক্স না করে একটা নামপাই অ্যারে হিসাবে রিটার্ন করবে। To use the encoder, we supply only the categorical columns that we want to be one hot encoded. তাহলে শুধু অবজেক্ট কলাম গুলো আমি দিব, যে কারণ সবগুলোর তো আমি ওয়ান হট এনকোডিং করবো না, আমি ওয়ান হট এনকোডিং করবো হচ্ছে যেগুলা ওই অবজেক্ট কলাম সেগুলা। তাহলে আমরা কি করতেছি, এই যে একটা ওয়েজ এনকোডার আমরা তৈরি করতেছি অবজেক্ট, তারপরে এটারে ফিট ট্রান্সফর্ম আর ট্রান্সফর্ম করতেছি ট্রেনিং এর জন্য এবং ভ্যালিডেশনের জন্য। এটা করলেও আগের মতো ওই যে ইন্ডেক্সটা চলে যায়, এই জন্য এটাকে ব্যাক করা। রিমুভ ক্যাটাগরিক্যাল কলামস উইল রিপ্লেস উইথ ওয়ান হট এনকোডিং। এখন আমরা এক্সটেন এবং ওয়াই এক্স ভ্যালিড থেকে ক্যাটাগরিক্যাল কলাম গুলো আমি বাদ দিয়ে দেবো, কারণ এখন আর আমার ধরো কালার একটা ছিল বা এই যে এখানে যেটা আছে, এখন আর আমার রিজন নেম দরকার নাই, কারণ এগুলা ওই যে সাউদার্ন মেট্রোপলিটন নামে কিন্তু আমার একটা কলাম তৈরি হয়ে গেছে যেটার মধ্যে 10 আছে, তাই না? ওয়েস্টার্ন মেট্রোপলিটন নামে আমার আরেকটা কলাম তৈরি হয়ে গেছে। সুতরাং এই রিজন নেমটা আমি বাদ দিয়ে দিব, মেথডটাও বাদ দিয়ে দিব, টাইপটাও বাদ দিয়ে দিব। এগুলার পরিবর্তে আমি এগুলার ওয়ান হট এনকোডেড ভার্সন ব্যবহার করতেছি, তাই তো? তাহলে ড্রপ করে দিব এই অবজেক্ট কলাম গুলা, এটা এখান থেকে ড্রপ করে দিব। আবার এখন এটার সাথে আমি কনকেটানেট করব কি? কনকেট হচ্ছে ইয়ার মেথড, পান্ডাস এর একটা মেথড pd.concat, যে নাম এক্সট্রেন এবং এই ওএইচ কলাম ট্রেন এই দুইটা আমি যোগ দিব, তার ভ্যালিডেশনের জন্য যোগ দিব, মানে অ্যাপেন্ড করবো আর কি, যে এখানে 10টা, এখানে একটা ডেটা ফ্রেম আছে, এখানে একটা ডেটা ফ্রেম আছে, দুইটা ডেটা ফ্রেম আমি আসলে কনকেট করতেছি আর কি। তো এখন আসলে এটাকে আমি রান করি যে এই অ্যাপ্রোচে ওয়ান হট এনকোডিং করলে কি হয়। আগের বার এটাতে ছিল 1,65,000, আগে ছিল 1,75,000 থেকে 1,65,000 আসছি। এখন দেখা গেল যে এটা করে আমি আসছি 1,66,000, মানে খুব একটা লাভ হয় নাই, যদিও আমি ভাবছিলাম যে এটাতে লাভ হবে। So in this case, dropping the categorical columns performed worst since it has the highest MA score. As for the other two approaches, since the returned MA scores are so close in value, there doesn't appear to be any meaningful benefit to one over the other. তো 1,65,000 আর 66 যে খুবই ক্লোজ, এটা একটু খারাপ, কিন্তু এটা তেমন significant difference না। In general, one hot encoding will typically perform best, and dropping the categorical columns typically perform worse. In general সাধারণত ওয়ান হট এনকোডিং করলেই সবচেয়ে ভালো আর কি, এটাই বলছে ওরা। এখন আমরা এখানে যে জ্ঞান অর্জন করলাম সেটা দিয়ে আমরা এক্সারসাইজ করব। এটা আমি খোলা রাখবো, কারণ এখান থেকে আমার কোড কপি করে মারতে হবে এক্সারসাইজে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না কোনো প্রশ্ন নাই। তো আমরা এক্সারসাইজ করার জন্য প্রথমেই এখানে সেট আপ করে দিচ্ছি, সেট আপটা চালিয়ে দিলাম। এই যে এখানে হচ্ছে আমার, এখানে কিছু বলছে নাকি এক্সারসাইজ কি করবো? মানে এখানে ওই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো হ্যান্ডেল করবো আর কি, তাই না? রিড সিএসভি করলাম এক্স টেস্ট ড্রপ এনে, এক্স থেকে আমি কি ড্রপ করে দিলাম, এক্স থেকে আমি সেল প্রাইসটা ড্রপ করে দিলাম, কারণ এটা হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল, এবং ওয়াই হচ্ছে এক্স ডট সেল প্রাইস, মানে এক্স থেকে এইখানে আমি ড্রপ করতেছি রিমুভ রোজ উইথ মিসিং টার্গেট। এটাতে আমি যেটা করতেছি যে যাদের সেল প্রাইসটা মিসিং সেটা আমি রিমুভ করে দিচ্ছি, কারণ
যদি সেল প্রাইসই না থাকে তো ওই ডেটা নিয়ে তো আমার কোনো লাভ নাই ট্রেনিং করার জন্য, তাই না? তো এরপর আমি এখান থেকে এক্স থেকে কলামটাই বাদ দিয়ে দিচ্ছি, কারণ সেটা আমার ওয়াই এর মধ্যে আছে। এখন কলামস উইথ মিসিং কি, টু কিপ থিংস সিম্পল উইল ড্রপ কলামস উইথ মিসিং ভ্যালুস। ঠিক আছে, তো এটা আমি ড্রপ করলাম। তারপর আমি ট্রেন টেস্ট স্প্লিট করলাম, তো এটা আমি রান করি। এখন আমরা এক্স ট্রেন ডট হেডটা দেখতে পারি, দেখতে কেমন ডেটা ফ্রেমটা। তো এই ডেটা ফ্রেমটা দেখতে হচ্ছে এরকম আর কি। নোটিস দ্য ডেটা সেট কন্টেন্স বোথ নিউমেরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল। এবার কিন্তু যেন স্ট্রিট আছে, তাই না? তারপর লট শেপ, রেগুলার, IR1, তো এই জিনিসপত্রগুলো আছে। তো ল্যান্ড কনফিগ, ইনসাইড, অল পাব, এগুলো কিন্তু কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তাই না? তো আমি জায়গা জমি সম্পর্কে আমার জ্ঞান কম, এই জন্য এই কলাম গুলাইয়া। তো এখানে আমি আরো একটু একটা কথা বলতে চাই, যে তোমরা যদি যারা বড় হয়ে ডেটা সায়েন্টিস্ট হবা, যেমন ধরো তুমি রিয়েল এস্টেটের কোম্পানিতে তোমাকে নিল ডেটা সায়েন্টিস্ট, এইরকম কাজই করতে হবে, হাউস প্রাইস প্রেডিকশন। তো তোমার তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে রিয়েল প্রবলেমটা বোঝা এবং বিজনেসটা বোঝা। তুমি যখন ডেটা সায়েন্টিস্ট হবা তখন এই যে ল্যান্ড স্লোপ কি জিনিস, লট কনফিগ কি জিনিস, ইউটিলিটিস কি জিনিস, কি কোনটা কি, এই সম্পর্কে তোমার একদম ওস্তাদ হইতে হবে আর কি। শুধু যে তুমি বিজ্ঞানী হয়ে শুধু ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স আর মেশিন লার্নিং করবে এরকম না, তোমার বিজনেসটা কি সেটা বোঝার জন্য পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। আজকের কথা বলতে বলতে তোমার গলা ব্যথা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেছে। Notice that the dataset contains both numerical and categorical variables. You will need to encode the categorical data before training a model. আমাদের এনকোডিং করতে হবে টু কম্পেয়ার ডিফারেন্ট মডেলস। ইউল ইউজ দ্য স্কোর ডেটা সেট, মানে এটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ডেটা সেটের স্কোর কম্পেয়ার করব। এখন হচ্ছে ড্রপ কলামস উইথ ক্যাটাগরিক্যাল ডেটা, যেসব জিনিসের ক্যাটাগরিক্যাল ডেটা আছে সেটা আমরা ড্রপ করে দিব, এবং এই জন্য আমরা কপি করব হচ্ছে থেকে এখানে যে প্রথম অ্যাপ্রোচটা ছিল। প্রথমে আমি কোন কোনগুলো আমি ড্রপ করব সেগুলা সিলেক্ট করব। কিভাবে করব না, সিলেক্ট করব না, এক্সট্রেইন ডট সিলেক্ট ডেটা প্লাস এক্সক্লুড, মানে যেগুলো অবজেক্ট সেগুলো আমি এক্সক্লুড করে দিব। এক্সক্লুড করে দিলে আমি যে ড্রপ ট্রেনটা পাবো আর কি, এই এখান থেকে এক্সক্লুড করলে যেটা পাবো সেটা আমি এখানে রাখতেছি, পরে স্কোর করার সময় এই ড্রপ ট্রেনটা ইউজ করতেছি। তো এটা নিলাম আমি, ড্রপ এক্সট্রেইন, ড্রপ এক্স ভ্যালিড, কারেক্ট। এখন আমরা স্কোর দেখি, 17,837, ঠিক আছে। And before jumping into ordinal encoding, we'll investigate the data set. আমার অবশ্য অর্ডিনাল এনকোডিংটা করার ইচ্ছা ছিল না, যাই হোক। স্পেসিফিকলি এটার আমি আগে বলতাম স্পেসিফিক্যালি, তো বিদেশে আসার পর, বিদেশে না ঠিক সিঙ্গাপুরে থাকতো স্পেসিফিক্যালি বলতাম, পরে আমি কিছু ভিডিও দেখছি যে কিছু কমন শব্দের মিসপ্রোনাউন্সিয়েশন, তো এটা আসলে সঠিক উচ্চারণ হচ্ছে স্পেসিফিকলি। Specifically, we will look at the condition 2 column. The code cell below prints the unique entries. হ্যাঁ, ও যেটা বলতেছিলাম একবার, যে আমি কিভাবে বুঝবো, ওরা যেমন একটা গাইডলাইন দিছে, যদি মোটামুটি তোমার একটা কলাম যদি ক্যাটাগরিক্যাল কলাম হয় এবং এটাতে টোটাল 15টা বা তার চেয়ে কম ক্যাটাগরি থাকে, তাহলে তুমি ওয়ান হট এনকোডিং করো। তো আমি কিভাবে বুঝবো, তো ওই যে একটা ইউনিক যে এক্সট্রেন কন্ডিশন 2, এটাতে যেসব ভ্যালু আছে ডট ইউনিক করলে আমার প্রিন্ট হয়ে যাবে যে কি কি ভ্যালু আছে, ইউনিক ভ্যালু, এবং এক্স ট্রেনেও দেখবো, এক্স ভ্যালিডেও দেখবো। তো আমি যদি দেখি এখানে 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5, এখানে মোটামুটি 6টা আছে, এন ও আর এন আর আর এন। তো এই তার খুব ইয়ানে আর কি, তো ইউনিক। তো এটা আমরা একটু ইনভেস্টিগেট করে দেখলাম, এটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। তোমরা যখন ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করবা, ডট ইউনিক দিয়ে তোমরা চেক করবা যে কি কি আছে। আর তোমরা যদি ভুলে যাও যে কিভাবে চেক করতে, তো একটু গুগল স্মার্টলি সার্চ করতে পারলেই হবে। তখন অর্ডিনাল এনকোডিং যেহেতু করব, ইফ ইউ নাও রাইট কোড টু ফিট অ্যান
ordinal encoder to the training data and then use it to transform both training and validation data, you will get an error. Can you see why this is the case? You will need to use the above output to answer this question. তো ওরা বলছে যে আমি যদি এখন ডিরেক্ট অর্ডিনাল এনকোডিং করি তাহলে আমি একটা এরর খাবো। কেন? বলছে যে আউটপুট দেখো। একটা কারণ হইতে পারে, যেমন ধরো এই যে ট্রেনিং সেটে আমার আর আর এ ই আছে, আমার কিন্তু ভ্যালিডেশনে কোনো আর আর এ ই নাই, কিন্তু এখানে আবার আছে আর আর এ এন, এটা কিন্তু আবার আমার ট্রেনিং এতে নাই। তো এই মিসম্যাচ গুলা সমস্যা করতে পারে। তো এই জন্য আমাদের আসলে দুইটার ইউনিয়ন নেওয়া উচিত। এখানে ওর অ্যান্সারটা বলবে। অ্যান্সারটা কি? Fitting an ordinal encoder to a column in the training data creates a corresponding integer value label for each unique value that appears in the training data. তো ট্রেনিং ডেটার জন্য যেগুলো ইউনিক ভ্যালু আছে প্রত্যেকটার জন্য সে একটা ইন্টিজার নাম্বার ধরে নিবে, তাই না? আমরা কিন্তু মনে রাখো অর্ডিনাল এনকোডিং মানে দ্বিতীয় পদ্ধতিটা করতেছি। In this case, the validation data contains values that don't also appear in the training data. তাহলে ভ্যালিডেশনে ভ্যালু আছে যেটা ট্রেনিং ডেটায় নাই। তাহলে এনকোডার তো এটাকে চিনবে না, তো এটা আবার কি জিনিস? the encoder will show an error because these values won't have an integer assigned to them. তো এই হলো বিষয় আর কি। This is a common problem that you will encounter with real world data and there are many approaches to fixing this issue. বিভিন্ন অ্যাপ্রোচ আছে এটাকে ফিক্স করার জন্য, কারণ এরকম হইতেই পারে। তো এটা হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করার একটা মজাও এবং বিরক্তিকর, মানে সব তোমার যেরকম যেই প্রবলেমই পড়বা না কেন দেখবো যে অলরেডি এটা সলভ করা আছে। তো মেইন চ্যালেঞ্জ হচ্ছে বিজনেসের জন্য সঠিক প্রবলেম নির্বাচন করে সেটা সলভ করা। For instance, you can write a custom ordinal encoder to deal with new categories. The simplest approach, however, is to drop problematic categorical columns. Run the code cell below to save problematic columns to a Python list bad level columns. Likewise, columns that can be safely ordinal encoded are stored in good level ones. তো আমরা এখানে দিলাম অবজেক্ট কলামস, ক্যাটাগরিক্যাল কলাম, এন্ড গুড লেভেল গুলা কি? যেটার ফর ইফ সেট এক্স ভ্যালিড কলাম, এটা সেট ইউজ করলো কেন? সেট ইউজ করছে হচ্ছে যে পাইথনের যে সেট, যে ধরো যতগুলা জিনিস আছে এগুলার একটা সেট নিবে। সেট হচ্ছে যে ম্যাথমেটিক্যাল সেট, সুতরাং একটা জিনিস একাধিকবার থাকলেও সেট করার ফলে জিনিসটা একবার আছে। আর ডট ইজ সাবসেট, যে এই যে ভ্যালিডটা এটা এটার এই সেটের সাবসেট কিনা। যদি এই সেটের সাবসেট হয় তার মানে হচ্ছে এক্স স্ট্রিংয়ে যত রকম এই কলাম আছে, এক্স ভ্যালু মানে যে ভ্যালুগুলো আছে এক্স ভ্যালিডে সেই ভ্যালুগুলাই আছে, বা তার চেয়ে কম আছে তার চেয়ে বেশি নেই, তো সেটা গুড লেভেলে আছে। তাহলে ব্যাড লেভেলে কোনগুলা? যেগুলা অবজেক্ট কলামে আছে কিন্তু গুড লেভেলে নাই, সেগুলোই তো ব্যাড লেভেল। তো এইভাবে আমরা বের করে ফেলতেছি যে কোনটা গুড লেভেল কোনটা ব্যাড লেভেল। তাহলে ব্যাড লেভেল কলামস গুলো আমার কি করতে হবে? ড্রপ করতে হবে। যে কন্ডিশন টু রুফ ম্যাট অন ফাংশনাল। ইউজ দ্য নেক্সট কোড সেল টু ordinal encode the data in X train and X valid. Set the preprocessor reference to level X train and we have provided code below to drop the categorical columns in bad levels. তো ওরা অলরেডি ইয়ে করে দিছে। এখন অ্যাপ্লাই অর্ডিনাল এনকোডার আমার অ্যাপ্লাই করতে। ইউ শুড ordinal encode the categorical columns in good level columns. এখান থেকে পুরো ট্রেনিং এবং ভ্যালিডেশন থেকে ব্যাড লেভেল কলাম গুলা বাদ দিয়ে দিছে। তার মানে এখন এগুলাতে কি আছে? গুড লেভেল কলামস এবং আরো অন্যান্য জিনিসপত্র আছে। তো এখন আমার কি করতে হবে? অর্ডিনাল এনকোডার অ্যাপ্লাই করতে হবে। এবং কিভাবে করতে হবে এটা আমরা আগে দেখবো। আগের ইয়া থেকে দেখি আমাদের কোনো প্রশ্ন আছে কিনা। না, তোমাদের আর কোনো প্রশ্ন নাই আপাতত। তা আমরা চলে যাই অর্ডিনাল এনকোডিং। একটা অর্ডিনাল এনকোডার করে কপি করলাম, অর্ডিনাল এনকোডার অবজেক্ট তৈরি করলাম। করার পর লেভেল এক্স ট্রেন অবজেক্ট কলামস হচ্ছে কি
এখন এটা তো আমার অবজেক্ট কলাম হবে না, এখন আমার এটা হবে হচ্ছে গুড লেভেল কলামস। কারেক্ট। তাহলে এই পদ্ধতিতে আমার রেজাল্ট কি আসে? 17,098। আর আগের বার আসছিল 17,837। তার মানে আমরা কিন্তু বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট আমরা পাইলাম, তাই না? এই যে অর্ডিনাল এনকোডিং ব্যবহার করে 17,098। দেখ, আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের মডেলটা বিভিন্ন নতুন নতুন জিনিস আমরা শিখতেছি এবং শেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করতেছি, এবং আমরা আশা করি আমাদের কন্টেস্টে পারফরমেন্সটা তাহলে আরেকটু ভালো হবে। So far, you have tried two different approaches to dealing with categorical variables, and you have seen that encoding categorical data yields better results than removing columns from the dataset. তার মানে এনকোডিং করলে ভালো, জাস্ট রিমুভ করে দেওয়ার চেয়ে। Soon you will try one-hot encoding. Before then, there's one additional topic you need to cover. Begin by running the next code cell without changes. তাহলে এক নতুন জিনিস নিয়ে ওরা আলোচনা করতে চায়, সেটা কি? বলছে প্রথমে এটা কোডটা চালাইলাম। এটা কি করতেছে? অবজেক্ট এন ইউনিক লিস্ট, যে ম্যাপ কি করতেছে? অবজেক্ট কলাম থেকে ল্যামডা কলাম এক্সট্রেন ডট এন ইউনিক, মানে এই প্রত্যেকটা অবজেক্ট কলামের এই কয়টা নাম্বার অফ ইউনিক সেটা ওরা বের করতেছে। এই ইউনিকটা কেন জরুরি ওয়ান হট এনকোডিং এর ক্ষেত্রে? এটা জরুরি হচ্ছে এবং এই কারণে যে ওই যে ওদের একটা গাইডলাইন ছিল যে 15টার বেশি হলে আমরা এটা করব না। তো এখন আমরা এটা দিয়ে অবজেক্ট এন ইউনিক থেকে ডিকশনারি তৈরি করে এটা সর্ট করে দিচ্ছে। সর্ট করার ফলে এখন যেটা আসলো যে স্ট্রিটে 2টা আছে, ইউটিলিটিস 2 ধরনের আছে, ল্যান্ড কন্ট্রোলে 4 ধরনের আছে, হিটিং এ 6 ধরনের হিটিং ব্যবস্থা আছে বাড়িগুলার, হাউস টেরেস 8 ধরনের, এক্সটেরিয়র ফার্স্ট হচ্ছে 15 রকম, এক্সটেরিয়র সেকেন্ড হচ্ছে 16 রকম, নেইবারহুড হচ্ছে 25 রকম। তো যদিও ওরা করে নাই বলছে, কিন্তু আমি চাই যেহেতু নেইবারহুড একটা ইম্পর্টেন্ট এবং 25, মানে আমি এই নেইবারহুড সহই এটার ইয়ে করবো, আমি যদি করি আর কি, কাজ করি করে দেখবো যে কেমন আসে। একেবারে ওরা 15টা বলছে দেখে যে সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে এমন কোনো কথা নেই। The output above shows, যে এটা আমি এখন আর করতেছি না, আমার গলা ব্যথা করতেছে একটু একটু, বেশি কথা বলতেছি কারণ আজকে সন্ধ্যায় আমি আরেকটা লাইভ করছি আমার ইউনিভার্সিটির। এখন দেখো যে fill in the line below how many categorical variables in the training data have cardinality greater than 10। 10টার বেশি আছে কয়টার? 1 2 3টা। Neighborhood variable in the training, how many columns are needed to one hot encode the neighborhood? Neighborhood এর জন্য আসলে 25টা কলাম লাগবে। তো এটাই হচ্ছে যে মানে 25টা কি আসলে ইউজ করা হবে না, হবে না। For large datasets with many rows, one hot encoding can greatly expand the size of the dataset. For this reason, we typically will only one hot encode columns with relatively low cardinality, মানে যেটার number of unique variable কম থাকবে। Then high cardinality columns can either be dropped from the dataset or we can use ordinal encoding. এবং যেগুলো হাই কার্ডিনালিটি এটা আমরা ড্রপ করে দিতে পারি, অথবা ওগুলোর ক্ষেত্রে আমরা অর্ডিনাল এনকোডিং ব্যবহার করতে পারি। As an example, consider a dataset with 10,000 rows and containing one category or column with 100 unique entries. তো এইটা নিয়ে কিন্তু আমি আগে আলাপ করছি, তাই না? If this column is replaced with corresponding one-hot encoding, how many entries are added to the dataset? 100টা। How many entries are added to the dataset by replacing the column with an ordinal encoding? কিন্তু একটা তাও সেটা যদি আমি ইয়ে করি, ইনকারেক্ট, 100 না?
consider data set with 10,000 rows, এটার ব্যাপার না, and containing one categorical column with 100 unique entries. If the column is replaced with the corresponding one hot encoding, how many are added to the data set? এটা নিয়ে এখন চিন্তা করার টাইম নেই, 100 না হলে 99 হবে আর কি। One e to the power 4 into 100 minus 1 e to the power 4, এই হিসাবটা তো আমি বুঝলাম না। এটা 0 ঠিক আছে, আর এটা 0 মানে কোনো এডিশনাল হবে না, আসলে একটার মধ্যে ইউজ করবে। সেই ম্যাথমেটিক্সটা কি তাহলে? কনসিডার ডেটা সেট উইথ 10,000 রো আছে and containing one categorical column with 100 unique entries. If the column is replaced with the corresponding one hot encoding, how many entries are added to the data set? Total how many entries are added? তাহলে একটা রো এর জন্যই আমার 100টা এন্ট্রি অ্যাড করা লাগতেছে, 100 মাইনাস 1, তাহলে 10,000 রো এর জন্য 10,000 ইন্টু 100 মাইনাস 10,000, সুতরাং এই যে 10,000 ইন্টু 100 মাইনাস 10,000, অর্থাৎ মানে একটার জন্যই আমার করা লাগতেছে 100টা কলাম একটার বদলে, অর্থাৎ 100 মাইনাস 1, এবং এটা প্রত্যেকটা রো এর জন্যই তো করা লাগবে, তাহলে মোট আমার ডেটা হচ্ছে 10,000 রো যেহেতু আছে ততটা, তো ভালো কথা। Next, you will experiment with one hot encoding, but instead of encoding all the categorical variables in the dataset, you will only create a one hot encoding for columns with cardinality less than 10. কার্ডিনালিটি বেশি হলে আরেকটা কাজও করা যায়, যেমন ধরো নেইবারহুড। আমি বলছিলাম যে নেইবারহুডটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নেইবারহুড অনেকগুলো আছে, 25টা। তখন আমরা যদি লোকেশন গুলা জানি, যে যেগুলো নেইবরিং নেইবারহুড, কারণ ধর হাউস প্রাইসের ক্ষেত্রে যে গুলশানের দাম আর যাত্রাবাড়ির দাম তো এক না, কিন্তু আমরা তো আবার এতগুলা এলাকা ওয়ান হট এনকোডিং করতে পারবো না। তো আমরা যেটা করতে পারি যে আশেপাশে যেমন গুলশান, তারপর বনানী, তারপর কি আছে এটা বাড়িধারা, ওইটা মিলে আমি একটা এলাকা ধরতে পারি, ধরে ওইটাকে আমি একটা ভেরিয়েবল ধরতে পারি। তারপরে যেমন ধরো ধানমন্ডি, জিগাতলা, এটার একটা ধরতে পারি। তারপরে দিকে মোহাম্মদপুর, আদাবর, ওইটার আর একটা ধরতে পারি। তো এইভাবে 4-5টা এলাকা মিলে মিলে, যেটা জিওগ্রাফিক্যালি একসাথে লোকেটেড, পাশাপাশি লোকেটেড, ওগুলার বদলে একটা ধরলে আমি নাম্বার অফ ইউনিক ভেরিয়েবল কমায় আনতে পারি, এবং তারপরে আমি ইয়ে করতে পারি আর কি। তো এখন আসো, columns that will be one hot encoded, কোন কলাম গুলো আমরা ওয়ান হট এনকোডিং করবো, যেগুলার ইউনিক নাম্বার 10, লো কার্ডিনালিটি কলাম, আর যেগুলো আমরা ড্রপ করে দিব সেটা হচ্ছে হাই কার্ডিনালিটি কলাম। ড্রপ না করে ইয়াও করা যায়, এগুলার জন্য আমরা আবার চাইলে ওই আরেকটা এনকোডিং কি জানি নাম, অর্ডিনাল এনকোডিংটা করতে পারি। তো যাই হোক, আমরা আমাদের কাজের শেষের দিকে পৌঁছে গেছি, এখন ওয়ান হট এনকোডিং করব এগুলার জন্য। ইউজ দ্য নেক্সট প্রসেস ফর ওয়ান হট এনকোডিং, ইউজ as many lines of code as you need, তারপর আমরা কি এটা করব, OX ট্রেন এবং ভ্যালিড। তাইলে আমার তো এখানে কি আছে, লো কার্ডিনালিটি কলামস, এইগুলারে আমরা করব, তাই তো। হাই কার্ডিনালিটি কলাম গুলারে আমরা করব না, এটাকে আমরা ডেটা সেট থেকে ড্রপ করে দিব। তাহলে এটা আমরা আগের বার কিভাবে করছিলাম, ওয়ান হট এনকোডিং এ এতটুকুই আমার লাগবে, OX X train, OX X valid।
এখন আসো এখানে করলাম, তারপরে অবজেক্ট করলাম। এখন আমি সবগুলারে করব না, আমি করব কোনগুলারে, লো কার্ডিনালিটি কলামস, এগুলারে করব। এগুলারে আমি ডেটা ফ্রেম বানাইলাম ফিট ট্রান্সফর্ম করে এনকোডারের মাধ্যমে। ট্রেন ডট ইন্ডেক্স, ইন্ডেক্স গুলাকে আমি ব্যাক করে আনলাম। আর রিমুভ দ্য ক্যাটাগরিক্যাল কলামস, এবার আমি একদম ক্যাটাগরিক্যাল কলাম গুলোকেই আমি করে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমি শুধু এই যে হাই কার্ডিনালিটি না, হাই কার্ডিনালিটি এবং লো কার্ডিনালিটি সবগুলোরই করে ফেলবো, কারণ এই হাইটা গুলো আমার থাকবেই না ডেটা সেটে, আর লো কার্ডিনালিটি যেটা সেটা আমি ওয়ান হট এনকোডিং দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সুতরাং অবজেক্ট আন্ডারস্কোর কলস এটাই ঠিক আছে। তাহলে আমি নাম এক্সট্রেন এটা দিয়ে আমার যুক্ত হবে, স্টেপ 4.check কারেক্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যেখানে কি করছি, যেখানে এই লো কার্ডিনালিটি কলাম গুলারে এনকোডিং করা হয়েছে, তারপর এক্সট্রেন এবং এখান থেকে সব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার দুইটা আছে, একটা হচ্ছে নাম এক্সট্রেন আর একটা হচ্ছে which calls ট্রেন। তো এই দুইটারে আবার কনক্যাটেনেট করে একটা ডেটা ফ্রেম তৈরি করা হয়েছে। এখন আমি দেখি এরর কেমন আসে। 17,525, আর আগে তো আর কম এরর আসছিল মনে হয়। 17,098। তার মানে আমি যে after you complete step 4, if you would like to use what you have learned to submit your results to the leaderboard, you will need to pre-process the test data before generating prediction. This step is completely optional. You do not need to submit results to the leaderboard successfully complete the exercise. তো এই কাজটা অপশনাল, কারণ আমার কয়টা বাজে এখন, 12টা বেজে গেছে। চেক আউট দ্য প্রিভিয়াস এক্সারসাইজ, মানে এখন এটা করতে হবে, আমরা যে জিনিসগুলো শিখলাম সেই জ্ঞানটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করে আমরা কন্টেস্টটা করব। এখন আমি কাজ করার 2 ঘন্টা হয়ে গেছে, তা আমি এত দীর্ঘ সময় ধরে লেখাপড়া করে অভ্যস্ত না, সুতরাং আমি আজকে এখানে শেষ করে দিব। তো তোমরা যারা অনেকক্ষণ ধরে আমার সাথে ছিলা, তোমাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি আবার দেখা হবে, এবং এই 2 ঘন্টার দীর্ঘ ভিডিওটা তোমরা চাইলে পরবর্তী সময়ে আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউবে গিয়ে দেখতে পারো। সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।